রাখছে কোনো এলো সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে সবার? মির্জা আলভিস শাহরিন বলেছো, স্যার জিকে আমি জুবাইয়ের জিকের সাথে অনেক কিছু মিল পাই না বা ইনফো নাই। জিকে যদি পিডিএফ দেওয়া হয় অনেক ভালো হতো, এমন তো অবস্থায় নতুন জিকে বই কেনা কষ্টসাধ্য। প্রথমটা হচ্ছে পিডিএফ দেওয়া, পিডিএফ অনেকেই দেয়, এটা কালেক্ট করে নিতে হবে, এখানে আমি আসলে কাউকে বাধ্য করতে পারি না। 2 নম্বর হচ্ছে জুবাইয়ের জিকে তো অনেক কিছু নেই, ব্যাপারটা এমন না যে আমি জুবাইয়ের জিকে থেকে প্রশ্ন করি, আমি প্রশ্ন করি সব বই থেকেই। তো কমন কিছু ব্যাপার আছে যেগুলো পড়তেই হবে, যেগুলো না পড়লে সমস্যা আছে, এই প্রশ্নগুলো আমি করি। তো যাই হোক, আজকে আমরা জেনেটিক্সের যেগুলো বাকি আছে এগুলো খুব ভালো করে পড়বো, কারণ এখান থেকে প্রশ্ন হয় মানে মেডিকেলে তো হবেই, ঢাবিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই প্রশ্নগুলো তুমি মিস করে যাইতে পারবে না। যেমন ডান সাইডে আমি লিখে রাখছি পলিজেনিক ইনহেরিটেন্স, এখান থেকে প্রশ্ন হয়েছিল এবার ঢাবিতে, আবার এখান থেকে প্রশ্ন হবে। সহজ সহজ কিছু বিষয়, এই প্রশ্নগুলো আমরা মিস করে চলে যাই। মনে রাখবা, যদি তুমি এমসিকিউতে পাস না করো তাহলে রিটেনে তোমার বায়োলজি দেখবে না, তোমাকে এমসিকিউতে ভালো করতে হবে, তাহলে রিটেনের মার্কগুলো তোমার দেখবে। তো যাই হোক, গতদিন আমরা শুরু করেছিলাম 1 নম্বর সূত্র। 1 নম্বর সূত্রের আমরা কিন্তু প্রথমটা পড়েছি, অসম্পূর্ণ প্রকটতা। আজকে আমরা পড়ব সমপ্রকটতা, লিথাল জিন। 1 নম্বর সূত্রের এগুলো হচ্ছে ব্যতিক্রম। 1 নম্বর সূত্রের ব্যতিক্রমগুলো মনে রাখতে হয় এভাবে: অসম এটা হচ্ছে 1 নম্বর সূত্রের ব্যতিক্রম। একটু ছড়া ছন্দ মাঝে মাঝে পড়তেই হয় বাধ্য হয়ে,
দেখো এখানে তিনটা আছে, কিন্তু এক নম্বর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, এক থেকে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, সমতে হচ্ছে সমপ্রকটতা, আর লিথাল থেকে হচ্ছে লিথাল জিন। লিথালের বাংলা হচ্ছে মারণ। ঠিক আছে, তাহলে এই তিনটা মনে রাখলে সুবিধা হয় কি, যে বাকি যতগুলো আছে সবগুলো 2 নম্বর সূত্রের ব্যতিক্রম, দুইটাতেই তিনটা তিনটা করে দেওয়া আছে। তাহলে আমরা এগুলো মনে রাখবো। প্রশ্ন হবে এখান থেকে কোনটি প্রথম সূত্রের ব্যতিক্রম নয়, এই তিনটা দিবে, সাথে আরেকটা অ্যাড করে দেবে। আজকে কিন্তু প্রশ্নে আমি এটা দিয়েছিলাম। তো যাই হোক, আমরা যাই আজকে ডিপে আলোচনা করব, তবে অবশ্যই আজকে আমরা মজা করার চেষ্টা করব। ক্লাসগুলো দিন দিন বোরিং হয়ে যাচ্ছিল, বোরিং হয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে। অনেক কিছু পড়াইতে গেলে মজা করার সময়টা হয় না। তাহলে অসম্পূর্ণ প্রকটতা আমি পড়িয়েছি, 1 নম্বর সূত্রটা পড়িয়েছি। এখন ঘটনা হচ্ছে, এগুলো কি দেখতে পাচ্ছ না? তো এগুলো যদি দেখতে না পাও, ভয়ের কিছু নাই। এইটার জন্য আমাকে কখনো বলা যাবে না যে ভাইয়া আপনি বোর্ডের সাইডে লেখেন, লেখাগুলো খুব ছোট ছোট দেখা যায় না, এই জন্য আপনার ক্লাস ভাল লাগে না, আমার পেমেন্টটা ব্যাক দিয়ে দেন। মনে রাখবা, পেমেন্ট ব্যাকের কোনো সিস্টেম নাই। ঠিক আছে, যেই হও না কেন সবার ক্ষেত্রেই সেম ব্যাপার। তো যাই হোক, আজকে আমরা বলবো সমপ্রকটতা। নামটা একবার দেখি আমরা, সমপ্রকটতা। সুবি ভাই, প্রকট মানে কি, বেশি না কম? বেশি। তাহলে দুইজন মানুষ যদি পাশাপাশি থাকে, তাহলে দুইজনের পাওয়ার এখানে কাউন্ট করা হবে, রাইট? আপনিও আছেন, আমিও আছি। তো সমপ্রকটতা থেকে আমি লাস্ট ডেতে পড়িয়েছি মোরগ মুরগির কথা, লাস্ট ডেতে মনে হয় পড়িয়েছি না? পড়িয়েছি না? এটা পড়ায়নি, সরি। আচ্ছা আচ্ছা, আমি ওই সন্ধ্যা মালতীটা পড়িয়েছি, এই তো। আচ্ছা, যাই হোক, আমি এটা আবার পড়াই। তো ব্যাপার হচ্ছে, দুইটা যদি একসাথে থাকে, মানে ক্রস তো সবসময় দুইটার মধ্যে হয়, রাইট? দুইটা যখন পাশাপাশি ক্রস করবে, তখন এরও পাওয়ার আছে, এরও পাওয়ার আছে, দুইটা সমান, তো সমানভাবে বৈশিষ্ট্য প্রকাশ করবে। করার পর যেটা হবে সেটা হচ্ছে, আমি একটু লিখি, মোরগ মুরগি। নাকি দুইটাই মুরগি? সুবি ভাই, দুইটা মুরগি হতে পারে, দুইটা মোরগ হতে পারে? তাহলে এটা পড়ানোর আসলে কিছু নাই এখানে। তো একটা মোরগ আর একটা মুরগি, এই মোরগ মুরগিগুলো আমরা কিন্তু দেশের যে মুরগিগুলো আছে এগুলা না। তবে দেশে যদি আন্দালুসিয়ান মুরগি পাওয়া যায়, তাহলে আমরা ওইটার কথা চিন্তা করছি। আন্দালুসিয়া কোথায়? তোমরা যারা হচ্ছে একটু ইসলামের ধর্মের ইতিহাস নিয়ে পড়াশোনা করো, তারা জানো যে স্পেনে হচ্ছে আন্দালুসিয়া, ইউরোপে। এবং ইসলামের যে ইতিহাস পড়ার সময় দেখবা যে ইসলামের ইতিহাসে একটা রঙিন সময় ছিল, সেই রঙিন সময় আন্দালুসিয়ার ব্যাপারটা চলে আসতো বারবার। এখন তো আর রঙিন সময় নাই, স্পেন তো মুসলমানদের হস্তগত নেই, রাইট? তো যাই হোক, আন্দালুসিয়ান মোরগ এবং মুরগি। ওকে, কি কি? দুই ধরনের মুরগি ছিল। একটা হচ্ছে ব্ল্যাক, আচ্ছা হোয়াইট মুরগি। তাহলে আমরা কিন্তু বর্ণের কথা খেয়াল করতেছি, একটু ভালো করে খেয়াল করো। সমপ্রকটতাতে আমরা আসলে বর্ণ দেখতেছি। তো এইটা হচ্ছে ব্ল্যাক, মানে হচ্ছে কালো মোরগ। হোয়াইট মানে হচ্ছে সাদা মুরগি। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো। আমরা কিন্তু এখানে মোরগ এবং মুরগির কথা চিন্তা করার সময় একটা জিনিস দেখছি, এ কালো, এ সাদা। তাহলে আমরা একটা করে বৈশিষ্ট্য দেখতেছি না সুবি ভাই? তাহলে এই জন্যই এক থেকে হয় মনো। যেহেতু দুইটাকে যদি আমরা ক্রস করাই, তাহলে এটা একটা ক্রস, মনো ক্রস। যেহেতু দুইটাকে ক্রস করলে আমরা নতুন আরেকটা প্রজাতি পাচ্ছি, তাহলে এটার নাম হচ্ছে মনো হাইব্রিড। তার নাম দেখে বোঝা যাচ্ছে যে আমরা আসলে কোন সূত্রের ব্যতিক্রম পড়ছি। ঠিক আছে, এখানে একটা স্পেশাল জিনিস দেখো, সেটা হলো যদি প্রশ্ন করে এরকম, সাদা লম্বা পা বিশিষ্ট মোরগ এবং
কালো খাটো পা বিশিষ্ট মুরগি। ভালো করে খেয়াল করো, সাদা, গায়ের রং সাদা, লম্বা পা, তারপর দুইটা বৈশিষ্ট্য, কালো খাটো পা, দুইটা বৈশিষ্ট্য। তাহলে দুইটা বৈশিষ্ট্যের সাথে যদি কখনো সংকরায়ন হয়, এটা কিন্তু ডাইহাইব্রিড ক্রস, তখন কিন্তু এটা আর প্রথম সূত্রে থাকবে না, এটা দ্বিতীয় সূত্রে চলে যাবে, রাইট? তাহলে প্রথম সূত্রের আরেকটা নামই হচ্ছে মনোহাইব্রিড, দ্বিতীয়টা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। ক্লিয়ার? তো যাই হোক, আমরা একটু দেখি এই মোরগটা যদি শুক্রাণু তৈরি করে তাহলে অর্ধেক হয়ে যাবে, রাইট? এটা তো তার মূল দেহ। শুক্রাণু তৈরি করলে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, মায়োসিসের মাধ্যমে শুক্রাণু হয়। তাহলে আমরা এই টাইপের সবসময় শুক্রাণু পাবো। ওকে, তাহলে আমরা একটা একটা করে শুক্রাণুই দেখি। জাস্ট ডিম্বাণু, এইরকম একটা ডিম্বাণু পাবো, এরকম একটা ডিম্বাণু পাবো। তাহলে আমরা জাস্ট একটা ডিম্বাণু দেখি, একই যেহেতু দুইটাকে যদি আমরা সংকরায়ন ঘটাই, বি ডব্লিউ টাইপের একটা মোরগ পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ফিলিয়াল বা প্রথম বংশধর পালো, রাইট? প্রিয় স্টুডেন্ট, একটু ভালো করে খেয়াল করো, যদি এটা ব্যতিক্রম না হতো তাহলে কিন্তু আমরা খেয়াল করতাম এই দুইটার মধ্যে প্রকট হচ্ছে বি, বি মানে হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক মানে হচ্ছে কালো মোরগ, তাহলে এটা হতো কালো মোরগ, রাইট? কিন্তু আমরা এখন কি পড়তেছি? ব্যতিক্রম। তার মানে এখানে কালো মোরগ হবে না, কি হবে? দুইটা একসাথে হইল, দুইটাই দেখো ভালো করে খেয়াল করো, সম প্রকটতা, মানে এর যা বৈশিষ্ট্য এটার পাওয়ার সেম, এর যা বৈশিষ্ট্য এটার পাওয়ার সেম। তাহলে যে মুরগি বা বাচ্চা যেটা তৈরি হবে সেটার কি হবে? সেটা হচ্ছে পুরো গাটা হবে কালো, সাদা 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 থাকবে গায়ের মধ্যে। তাহলে কালো বর্ণ পাইলাম, সাদা বর্ণ পাইলাম, সমান সমান না? এই জন্য এটার নাম হচ্ছে সমপ্রকটতা। একটু ভালো করে খেয়াল করো। তাহলে যে বর্ণের সংকরায়ন ঘটাবো দুইটা বর্ণই আছে সমান সমান। তাহলে এটা হচ্ছে শোকযুক্ত মুরগি, শোক বা চোখ। ক্লিয়ার? এটা আসলে সোপ মুরগি। তো বইয়ের মধ্যে আছে চোখ না চেক মুরগি, চেকযুক্ত মুরগি। ক্লিয়ার? তোমরা তো জানো যে শার্টের মধ্যে যদি কালো সাদা থাকে ওটাকে চেক শার্ট বলা হয়, রাইট? তো যাই হোক না কেন, আমরা এইটা পাইলাম, একটা নতুন মুরগি পাইলাম, চেক মুরগি। তো আবার এখন আমরা এই মুরগির সাথে এই মুরগির সংকরায়ন ঘটাবো, তাহলে এটা একটা, তাহলে আমরা আরেকটা মুরগি নিলাম। ক্লিয়ার? তাহলে এর শুক্রাণু আমরা নেই, যেহেতু দুই ধরনের আছে তাহলে এই শুক্রাণুটা আমরা নিব। তাহলে এটার অর্ধেক নিলাম একটা, এটা অর্ধেক নিলাম একটা। তাহলে এগুলো হচ্ছে শুক্রাণু, এগুলো হচ্ছে ডিম্বাণু। এবার আমরা মিলন ঘটাই, মিলন ঘটালে আমরা দ্বিতীয় বংশধর পাবো, ফিলিয়াল 2। কি হয় দেখো, মনে করো এটা নাই, তাহলে এটার সাথে এটা, আবার এটার সাথে এইটা, কি কি হবে? বি বি, এটার সাথে এইটা হলে বি ডব্লিউ। এটার সাথে দেখি এবার, এটার সাথে এটা, এটার সাথে এটা, বি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ। ক্লিয়ার? এখন একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই বিবি মানে কি? কালো মোরগ। বি ডব্লিউ মানে কি? এই যে এখানে ছিল শোক, তাহলে এটাও শোক, এটাও শোক বা চেক মুরগি। ডব্লিউ ডব্লিউ মানে কিন্তু সাদা মুরগি। এখানে কিন্তু স্পেশাল কিছু আমরা জিনিস দেখলাম, একটা হচ্ছে আগে যেগুলো ছিল ওগুলো আবার ফিরে চলে আসছে। তার মানে যদি কখনো এমন হয় তোমার বংশের সবাই খাটো, তোমার বংশের সবাই খাটো, হঠাৎ করে একটা লম্বা ছেলে জন্ম নিয়েছে, পাশের বাড়ির ছেলেটাও লম্বা, কারণ তোমার ভাই আছে বিদেশে, এখন তুমি বলতে পারো না যে তোমার ভাবির সমস্যা এটা। হতে পারে তোমার ভাইয়ের কিংবা তোমার ভাবির উপরে কোনো বংশধর ছিল, ওই বংশধরটা এখন প্রকাশ পাচ্ছে, রাইট? তাহলে যারা একটু মূর্খ তারা কিন্তু বলবে নির্ঘাত ওর জন্য এটা হয়েছে। আচ্ছা, আমি লম্বা লম্বার কথা বাদ দিলাম, একবার ভাবো তো, তোমার বাসায় কাউরে হচ্ছে উজ্জ্বল নীল রঙের আইরিশ নেই, বর্ণ, চোখের রং হচ্ছে নীল, পুরো এলাকাতেও কেউ নীল নাই। তোমার ভাই থাকে বিদেশ, তোমার ভাইয়ের বাচ্চা হয়েছে, মানে ভাবির বাচ্চা হয়েছে, ভাবির অনেকগুলো ছেলে, 3টা 4টা, একটার মধ্যে হচ্ছে চোখের বর্ণ হয়েছে নীল। ওকে, তাহলে কি তুমি পাশের ওনার দোষ দিবা? দিব নাকি? এই সুযোগ কিন্তু নাই। জেনেটিক্স আমাদের বলছে যে এটা হতেই পারে, কোনো বংশধরের ছিল আগে, এগুলো প্রকাশ পায়নি, কিন্তু আবার মিশ্রিত হয় নাই, পাশাপাশি ছিল, মিশ্রিত হয় নাই। জননক সৃষ্টির সময় দেখো এগুলো আলাদা আলাদা হয়ে গেছে, আবার নতুন বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, রাইট? তো যাই হোক না কেন, আমি একটু দেখাই, কালো, চেক, সাদা, এগুলোর অনুপাত যদি আমি করি, দেখো কালো একটা, চেক 2টা, সাদা একটা, 1 2 1,
তাহলে সমপ্রকটতার ক্ষেত্রে অনুপাত পেলাম হচ্ছে 1-2-1। ক্লিয়ার? প্রশ্ন আসতেই পারে যে আন্দালুসিয়ান কালো মোরগ, আন্দালুসিয়ান সাদা মুরগি সংকরায়ন হলে তাদের ফিনোটাইপিক অনুপাত বা বাহ্যিক বৈশিষ্ট্যের অনুপাত কি হবে? 1:1। এই পর্যন্ত কি বোঝা গেল? প্রিয় স্টুডেন্ট, তোমরা কি সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। যদি আমরা এখানে গোলাপি মুরগি পাইতাম তাহলে কি হতো? এটা এও প্রকাশ পায়নি, ও প্রকাশ পায়নি, তাহলে এটা অন্য সূত্র হয়ে যাইতো। কিভাবে হয় আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, একটু ভালো করে খেয়াল করো, প্রশ্ন কিন্তু জটিলভাবেও হতে পারে। সেটা হলো কালো মোরগ সাদা মোরগের যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে নতুন যে বংশধরগুলো পাওয়া যাবে তাদের বর্ণ কি হবে? কিংবা এইভাবে প্রশ্ন করতে পারে, সমপ্রকটতার ক্ষেত্রে কালো মোরগ সাদা মোরগের যদি সংকরায়ন হয় তাহলে বাচ্চাদের বর্ণ কি হবে? একটু ভালো করে খেয়াল করো, সমপ্রকটতা তার মানে কালো বর্ণটাও পাবো, সাদা বর্ণটাও পাবো, দুইটাই সমান সমান, তাহলে সোক পাবো। যেমনি প্রশ্ন করুক আনসার কিন্তু করতে হবে। চেক যুক্ত মোরগ মানে কি? চেক যুক্ত মোরগ মানে হয়েছে পুরোটাই কালো, সাদা 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 চেক। তাসনিম মাহমুদ অনিক, না, ব্যাপারটা এমন না আসলে। যেখানে কালো সোপ সেখানে কালোর জিন প্রকট, যেখানে সাদা সেখানে সাদা জিন প্রকট, ব্যাপারটা এমন না। নির্দিষ্ট জায়গা গঠন করছে না, পুরাটাই গঠন করতেছে। তাহলে যেখানে তুমি কালো পাবা এবার শোকযুক্ত মুরগির ক্ষেত্রে, তার মানে তার শরীরের সব জিন কালো সাদা দুইটা একসাথে বহন করতেছে। ভাইয়া, একজন মানুষের দুইটা চোখের আইরিশ দুই কালার হওয়ার কারণ কি? এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। কোশ্চেন আমি রেখে দিলাম, আরেকদিন কথা বলবো, ঠিক আছে? তো আমরা কিন্তু সমপ্রকটতা থেকে শেষ করছি। দেখো, সমপ্রকটতা আসার সাথে সাথে মনে করবা যে এখানে সোক মানে দুই বর্ণই পাচ্ছে, একটুকু জানলেই হবে। আর অনুপাত তো সবগুলোই 1:1। এবার আসি আমরা সব থেকে কমন, যেখান থেকে স্যাররা প্রশ্ন করতে খুব পছন্দ করে, সেটা হচ্ছে লিথাল জিন। লিথাল জিন, লিথাল শব্দের অর্থ হচ্ছে মারণ। তোমরা যখন মেডিকেলে পড়বা দেখবা লেখা আছে লিথাল ডোজ। লিথাল ডোজ মানে কি? মানে হচ্ছে একটা ট্যাবলেট খেলে তোমার শরীর সুস্থ হচ্ছে, দুইটা খেলেও কাজে লাগতেছে, তিনটা খেলেও লাগতেছে, হয়তোবা 6টা একসাথে খাইলে তুমি মারা যাবা। তাহলে ওই ওষুধের লিথাল ডোজ কয়টা? 6টা। তো এরকম ব্যাপার আছে। যেমন কেরোসিনের ক্ষেত্রে বলি, বাচ্চাদের কাছ থেকে কেরোসিন সবসময় দূরে রাখতে হবে, কেরোসিনের বোতল। কারণ তুমি যদি 1 লিটার কেরোসিন খাও তুমি হয়তো মরবা না, কিন্তু বাচ্চারা যদি 50 ml মিলি কেরোসিন খায় তাহলে বাচ্চাটা মারা যাবে। তাহলে যারা ক্রাউলিং বেবি হামাগুড়ি দেয় তাদের ক্ষেত্রে 50 ml কেরোসিন হচ্ছে লিথাল ডোজ, রাইট? তাহলে বুঝতে পারছো, লিথাল মানে হচ্ছে মেরে ফেলা, লিথাল মানে হচ্ছে মারণ। ক্লিয়ার? তা লিথাল জিন কি? মানে যে জিনগুলো থাকলে মারা যাবে, ঠিক আছে? যে জিনগুলো থাকলে মারা যাবে। একটু ভালো করে খেয়াল করো, যে ধরা যাক, তাহলে আমি বলতে পারি যে আমরা এমন একটা সূত্র পড়তেছি যে সূত্রে এই জিনগুলো থাকলে ওই প্রাণীটা মারা যাবে, তাহলে ওই জিনগুলোকে বলবো আমরা লিথাল জিন, রাইট? যেমন ইঁদুরের ক্ষেত্রে দেওয়া আছে এখানে
কি আছে? হলুদ ইঁদুর। হলুদ বর্ণের জন্য হচ্ছে ইয়েলো, মানে হচ্ছে ওয়াই। তাহলে এইরকম হতে পারে, যে হলুদ হয়নি সেই রকম হবে। তো এটা হচ্ছে একটু বেশি ডিপ ডার্ক কালো, হলুদটা বা একটু কালো হয়ে গেছে। তাহলে দেখো আমরা কয় ধরনের পাচ্ছি? হলুদ ইঁদুর, আরেকটা হচ্ছে কি ইঁদুর বলে এটা? গাউটি ইঁদুর, এগাউটি। এগাউটি মানে হচ্ছে গাঢ় বর্ণের, একটু কালোর মতো, এইরকম ইঁদুর। ঘটনা হয়েছে কি, এই যে জিনটা দেখতেছো ওয়াই ওয়াই, এই জিনের মধ্যে মিউটেশন হয়ে গেছে। মিউটেশন মানে হচ্ছে যে ডিএনএ আছে না, ডিএনএর মধ্যে লেখাগুলো আছে না, তথ্য মানে জিন আছে, হঠাৎ করে একটা জিন পরিবর্তন হয়ে গেছে। তাহলে এর মধ্যে যদি পরিবর্তন হয়, এর মধ্যেও তো পরিবর্তন হয়েছে। তো এই দুইটা জিন যদি, খারাপ জিন দুইটা যদি পাশাপাশি রাখো, তাহলে তো এই লোকটা, এই প্রাণীটা মারা যাবে। তো এই জন্য আমরা এই টাইপের কখনো ইঁদুর আমরা পাই না। তাহলে আমরা কোন টাইপের ইঁদুর পাই? খারাপ একটা থাকুক সমস্যা নেই, একটা ভালো থাকুক। বোঝা গেল? সেম। তাহলে সবগুলো ইঁদুর আমরা এই টাইপের পাচ্ছি, এই টাইপেরও পাচ্ছি, বাট আমরা এখন সূত্র প্রমাণের জন্য এই টাইপের দেখব। ক্লিয়ার? তাহলে হলুদ ইঁদুর, হলুদ ইঁদুর, হলুদ ইঁদুর। স্টুডেন্ট একটু দেখো, এই দুইটা ইঁদুরের কি হয়? ইঁদুরের ডিম শুক্রাণু তৈরি করে, এইটা একটা হবে। এই যদি একটা শুক্রাণু তৈরি করে, এরকম একটা হবে। দুইটা শুক্রাণু পেলাম আমরা, দুই ধরনের। এর ক্ষেত্রেও দেখো শুক্রাণু, এর ক্ষেত্রে দেখো শুক্রাণু। তাহলে এখন আমরা শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটাবো, রাইট? এই যে দেখো, এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা, ওকে? এটার সাথে একবার এটা, এইটার সাথেই আরেকবার এটা। তাহলে কি কি হয়? ওয়াই ওয়াই, বড় হাতের দুইটা, এই যে এটা বড় হাতের ওয়াই, স্মল ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, ওয়াই ওয়াই, এই ওয়াই এই ওয়াই, তাহলে স্মল ওয়াই স্মল ওয়াই। তো আসলে দেখো, আমরা কিন্তু এরকমও একটা সংকরায়ন ঘটাতে পারতাম, ঠিক কি না? তোমাদের মনে প্রশ্ন জাগে নেই যে কেন আমরা এই টাইপের সংকরায়ন ঘটাবো? এরকমও তো সংকরায়ন ঘটাইতে পারি, কিন্তু এরকম নিশ্চিত আমরা পারবো না। এটা নিশ্চিত, কারণ এটা তো বেঁচেই নেই, এই টাইপের ইঁদুর নাই। তাহলে কেন আমরা এরকম ঘটাইলাম না? দেখো, এরকম যদি ঘটাই তাহলে প্রমাণ করা যাবে, প্রমাণ করা যাবে, কিন্তু আমরা আসলে দেখতে চাচ্ছি যে কিভাবে মারা যায়, লিথাল জিনটা কিভাবে কাজ করে, এই জন্য আমরা এই টাইপের করতেছি। তাহলে এটা আসলে লেখকেরও দোষ না, সায়েন্টিস্টেরও দোষ না, দোষ হচ্ছে তোমার। তুমি কেন স্টুডেন্ট হয়েছো, কেন তোমার আমার বোঝানো লাগবে? তোমার বোঝাইতে গিয়ে তো আমি এটা করছি, তাই না মহিব? তো স্টুডেন্ট একটু দেখো ভালো করে। তাহলে এই দুধটা কি আমি পাবো? মানে ওয়াই তো এমনি প্রবলেম, আরও একটা ওয়াই আছে তার প্রবলেম, তার নিশ্চিতভাবে এটা হচ্ছে মৃত। ওকে, তাহলে এই যে এই দুধটা কী হবে? হলুদ, কারণ ওয়াইটা প্রকট। এটা কী হবে? দেখো, ওয়াইটা প্রকট, তাহলে এটা হবে হলুদ। এখানে দেখো এই দুইটা যখন পাশাপাশি থাকবে তখন এটা হচ্ছে এগাউটি। এগাউটি মানে কি বর্ণ ওখানে কিন্তু দেওয়া আছে বইতে, ডার্ক বর্ণ একটু। আচ্ছা, এবার আমি তোমাদের একটা প্রশ্ন করি, সেটা হলো এই দুইটা যখন পাশাপাশি থাকে তখন ইঁদুরটা মৃত। এই কি মৃত ইঁদুর জন্ম নেবে? নিবে না। কারণ কি? এই ইঁদুরটা যখন মায়ের পেটে থাকে তখন কি হয়? এই ইঁদুরের এই ওয়াইতে এখানে একটা তথ্য ছিল, তথ্যটা নষ্ট হয়ে গেছে। এই ওয়াইতে একটা তথ্য ছিল, এখানে নষ্ট হয়ে গেছে, সেম জিনিস। তো এই জায়গায় যে জিনটা ছিল, ধরা যাক এই জিনটা ওই ইঁদুরটার মস্তিষ্ক তৈরি করতো কিংবা হৃৎপিণ্ড তৈরি করতো। তো এখন ভাবো তো, মিলিত হওয়ার পর মায়ের পেটে আছে, মস্তিষ্ক হচ্ছে না, হৃৎপিণ্ড তৈরি হচ্ছে না। মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড প্রোটিন দ্বারা তৈরি, তার মানে ওই প্রোটিনটা তৈরি করতে পারেনি। এগুলা এই তথ্যটা কি করতো? এরা প্রোটিন তৈরি করতো। জিনের কাজে তো প্রোটিন তৈরি করা। এই প্রোটিনটা কিসের প্রোটিন? হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের প্রোটিন, রাইট? তো মায়ের পেটে থাকা অবস্থায় এই প্রোটিনটা তৈরি করতে পারে নাই, বা খারাপ প্রোটিন তৈরি করছে, যেটা দ্বারা সম্ভবই হয় না হৃৎপিণ্ড আর মস্তিষ্ক তৈরি করা। তাহলে মায়ের পেটে তো তার মরে যাওয়ার কথা, তাই না? তাহলে এই দুটো আমরা কখনো দেখতে পাবো মৃত অবস্থায় জন্ম নেবে? তাহলে এই দুটো জন্মই নেবে না।
ক্লিয়ার? তার মানে লিথাল জিনের প্রভাব যে আমরা চোখের সামনে দেখতে পাবো তা না। লিথাল জিনের প্রভাব মাঝে মাঝে দেখা যায় না। কখন দেখা যায় না? যখন মায়ের পেটের মধ্যেই মরে যায় তখন আর দেখা যায় না। ভ্রূণ দশায় যখন মারা যায় তখন আর দেখা যায় না। ক্লিয়ার? তাহলে লিথাল জিনের প্রভাব সবসময় দেখা যাবে না। আবার এমনও হতে পারে, ধরা যাক আমি বড় হচ্ছি, আমার শরীরে নিশ্চয়ই এমন কিছু আছে যেগুলো এখন তৈরি হচ্ছে না, প্রাপ্তবয়স্ক অবস্থায় তৈরি হবে, রাইট? তাহলে ওই জিনিসটা আমার প্রাপ্তবয়স্ক অবস্থায় তৈরি হবে, মনে করো 40 বছর বয়সে গিয়ে। তো আমার ওই জিনে প্রবলেম, মানে আমার তথ্যে প্রবলেম আছে আমার কোষের। তো 40 বছর বয়সে গিয়ে ওই জিনিসটা তৈরি করতে পারতেছে না, হওয়ার কথা 40 বছর বয়সে, পারতেছে না। তার মানে দেখো আমি এতদিন ভালোই হয়েছি, প্রেম করছি, বিয়ে শাদী করছি, 2-3টা বাচ্চা পয়দা করছি, বোঝা গেল? তাহলে 40 বছর বয়সে গিয়ে আমার শরীরে তখন লিথাল জিনের প্রভাবটা দেখা যাবে। লিথাল জিন শুধু যে মেরে ফেলে ব্যাপারটা এমনও না, লিথাল জিন আরও অনেক ঘটনাই ঘটাতে পারে। আমি একটু পরেই দেখাচ্ছি তোমাদের। তোমরা কি আমার কথা সবাই বুঝতে পারতেছো? কি ব্যাপার, আমার স্টুডেন্টরা নিজেদের মধ্যে কথা বলতেছে, কি এমন কথা আমাদের একটু জানাও। তোমাদের মনের গুপ্ত কথা ব্যক্ত করো আমাদের কাছে, আমরা শুনি। আমাদের কক্সবাজারের নেটওয়ার্ক খুবই বাজে। আমি শুধু ভাইয়ের কথা শুনতে পাচ্ছি, কক্সবাজারের নেটওয়ার্ক খুব বাজে। এ কেমন কথা? পাহাড়ি অঞ্চলে এই একটা প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম হয়। যদি বুঝতে পারো ইটস ওকে, আমি কিন্তু খুব বেসিক লেভেল থেকে পড়াইতেছি, তোমাদের প্রবলেম হওয়ার কথা না। তো এখন দেখো, আমি যদি কখনো এরকম করি যে এখানে অনুপাতটা আমরা দেখব, মৃত হলুদ 11টি, মৃত একটা, হলুদ 2টা, 11টি একটা। মৃতটা তো আমরা দেখতেই পাবো না, তাহলে অনুপাত কত হইল? 2:1। তাহলে এই দূরের ক্ষেত্রে অনুপাত হবে 2:1। তাহলে মনে রাখবা লিথাল জিনের অনুপাত কত? 2:1। আরেকটা কথা বলে রাখি, যারা ডিপ জানতে চাও, পরীক্ষার আনসার করার জন্য নয়, তাদের বলে রাখি যে যদি সে বেঁচে যাইতো, এটা মানুষের ক্ষেত্রে যদি হতো তাহলে কিন্তু 1:1ই হতো। শুধুমাত্র লিথাল জিন বইয়ে যেটা আলোচনা করা হয়েছে সেটার ক্ষেত্রে 2:1। তাহলে এটা আসবে যে 2:1 কিসের অনুপাত? লিথাল জিনের অনুপাত 2:1। কোন সূত্রের ব্যতিক্রম? আমি বলছিলাম না, যদি 4-এর কাছাকাছি হয় তাহলে প্রথম সূত্র, যদি 16-র কাছাকাছি হয় তাহলে দ্বিতীয় সূত্র। 4-এর কাছাকাছি বা 4, যেমন 1:1 আমরা এর আগেরটা পাইলাম, টোটাল কত 4, তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম। 9:7 কত? 16, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। ক্লিয়ার? 1 আর 2 মিলে 3, 4-এর কাছাকাছি গেছে, তাহলে প্রথম কোন সূত্রের ব্যতিক্রম? প্রথম সূত্রের ব্যতিক্রম। একটা নাই, 4টা হওয়ার কথা ছিল, মরে গেছে। মরে যাওয়া মানে কি? লিথাল। তাহলে লিথাল জিনের প্রমাণ এটা। ক্লিয়ার? শেষ। তাহলে আমি কিন্তু বলছি যে লিথাল জিনটা আসলে কেন হয়, যে তথ্যগুলো যদি মুছে যায়, প্রোটিন তৈরির তথ্যগুলো জিনের মধ্যে, বা মিউটেশন হয়, এই জন্য হয়। ভালো করে খেয়াল করো, মিউটেশন হলে লিথাল জিনের প্রভাব দেখা যায়। তাহলে লিথাল জিনের কারণ কি? মিউটেশন হওয়া, জিনের মিউটেশন। হোয়াট ইজ মিউটেশন? মিউটেশন মানে হচ্ছে আকস্মিক এবং স্থায়ী পরিবর্তন। মানে আমি একটা চিঠি লিখছি, পানি পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ওখানে ছিল হচ্ছে কলম, মটার উপরে পানি পড়ে গেছে, কল হয়ে গেল, রাইট? তাহলে কল মানে দেখো সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। পানি পড়ে যাওয়ায় মটা নষ্ট হয়ে গেছে, রাইট? তাহলে ছিল কলম, হয়ে গেল কল, তাহলে পার্মানেন্ট পরিবর্তন। ওই জীবনে আর ওই রংটা ঠিক হবে? জীবনেও ঠিক হবে না। তাহলে আকস্মিক, পানি পড়ে গেছে এবং পার্মানেন্ট পরিবর্তন। তাহলে সারা জীবন মনে রাখবা, ইনস্ট্যান্ট অ্যান্ড পার্মানেন্ট চেঞ্জ অফ জিন, এটাকে বলা মিউটেশন। আকস্মিক, একিউট অ্যান্ড পার্মানেন্ট চেঞ্জ। শেষ। তাহলে এখন আমি একটু তোমাদের দেখাই যে আসলে বৈশিষ্ট্যগুলো কি কি। এর বৈশিষ্ট্যটা মনে রাখতে হয়। 1 নম্বর হচ্ছে, কেন হয় এটা? মিউটেশনের কারণে। যে জিন বা তথ্যগুলো যদি পরিবর্তন হয় তাহলে হতে পারে।
2 নম্বর হচ্ছে শুধু কি মৃত্যু হবে, আমরা তো এখানে দেখলাম যে লিথাল জিনের প্রভাবে মৃত্যু হয়, শুধু মৃত্যু হয় না, কারণ এই জিনটা প্রোটিন তৈরি এবং সেই প্রোটিনটা ছিল হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের, এই দুটো তৈরি করতে পারে নাই বলে এই দুটো মারা গেছে। যদি এমন হতো ওই জিনটা মানুষের ক্ষেত্রে এই জায়গা থেকে এই জায়গাটা, মানে যে কবজি থেকে কনুই পর্যন্ত এই জায়গাটা তৈরি করার জন্য দায়ী ছিল, তাহলে মানুষটার এখন কি হবে দেখো তো ছবিটা। তাহলে এই পর্যন্ত কনুই হইল, কনুই হওয়ার পর এখানে আঙ্গুল গজাইছে, তাই না? তার মানে দেখো এই জায়গাটা নাই, তাহলে এই মানুষটাকে মারা যাবে। তাহলে এই মানুষটার লিথাল জিন কোন জায়গার জন্য দায়ী? শুধুমাত্র এই জায়গার প্রোটিন তৈরির জন্য জিনগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এটার নাম হচ্ছে বাহু, বাহুর নাম হচ্ছে ব্রাকিয়াম, ব্রাকিয়াম মানে হচ্ছে বাহু, এন্টি ব্রাকিয়াম মানে হচ্ছে সম্মুখ বাহু বা অগ্রবাহু, এগুলোর নাম কি? ফ্যালাংস, তোমরা তো জানোই ফ্যালাংস। তাহলে এই লোকটার কি রোগ আছে? ব্রাকিও ফ্যালাঞ্জি, মানে বাহুর সাথে লাগা আঙুল, ব্রাকিও ফ্যালাঞ্জি, তাই না? তাহলে ব্রাকিও ফ্যালাঞ্জি কিসের উদাহরণ? লিথাল জিনের উদাহরণ। এই ক্ষেত্রে কোন জিনগুলো মিউটেশন হয়, কোন জিনগুলো নষ্ট হয়? কবজি থেকে কনুই পর্যন্ত তৈরির জন্য যে জিনগুলো দেয় এগুলো নষ্ট হয়ে গেছে। ক্লিয়ার? ক্রিপার মুরগি, তোমরা তো নাম শুনছো, বইয়ের মধ্যে আছে ক্রিপার মুরগি। কৃপি মানে কি? কৃপি মানে সন্দেহজনক, এইরকম একটা ব্যাপার। তো এইসব মুরগির ক্ষেত্রে কিন্তু এরা ভ্রূণে নষ্ট হয় না, ডিমের ভেতরে নষ্ট হয় না। এদের কি হয়? পাগুলো আছে না মুরগির, পাগুলো খাটো খাটো হয়, তার মানে পায়ের হাড্ডিটা আছে অর্ধেক হয়। ওর ক্ষেত্রে আমাদের যেমন এতটুকু হয়নি, মুরগির ক্ষেত্রে ওই রকম অর্ধেক হবে না। তাহলে এই মুরগিগুলো কি হবে? ছোট্ট ছোট পা, শরীরটা তো বিশাল, একটু হাঁটতে গিয়ে ধূপ করে পড়ে যাবে, বোঝা গেল? এরা বেশি দূর হাঁটতে পারে না। তাহলে এটাকে আমরা বলবো কি? কৃপি বা সন্দেহজনক চলাচল। তাহলে এই মুরগির নাম হচ্ছে ক্রিপার মুরগি। তাহলে ক্রিপার মুরগি কিসের উদাহরণ? লিথাল জিনের উদাহরণ। ক্লিয়ার? একইভাবে দেখো পা বিহীন বাছুর, তার মানে ওই বাছুরটার পায়ের জন্য দায়ী যে জিনগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? আরও একটা উদাহরণ আছে, জন্মগত ইকথিওসিস। লুক মহিবুল্লাহ, মাছ দেখছস? মাছের আইস থাকে, সব মাছের থাকে না, যারা ক্যাটফিশ তাদের আইস নাই, শোল মাছের আইস নাই, মাগুর মাছের আইস নাই, আছে শিং মাছের আইস নাই, বেশিরভাগ মাছের আইস আছে। তো মানুষের ক্ষেত্রে একটা চর্মরোগ হয়, স্কিন তৈরির জন্য তো প্রোটিনের জন্য জিন লাগে, তো জিনটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, তাহলে মানুষের স্কিনটা কি ঠিকঠাক তৈরি হবে? হবে না, অসম্পূর্ণ স্কিন হবে। তাহলে কি হবে? স্কিনের উপর একটা রোগ হবে, এই রোগটার নাম হচ্ছে আইস। জন্ম থেকে আমরা চলে আসি, জন্মগত ইকথিওসিস। তাহলে জন্মগত ইকথিওসিস যদি তুমি সার্চ দিতে চাও ইন্টারনেটে, তাহলে দেখবা লেখা এইভাবে সার্চ দিবা, কনজেনিটাল ইকথিওসিস বা ইকথিওসিস, তাহলে দেখবা যে কিছু রোগ দেখাচ্ছে, তুমি ভয় পেয়ে যাবা ছবিটা দেখে। সারা শরীর ভর্তি স্কিনটা মাছের আইসের মতো হয়ে আছে, এগুলো উঠে যায় আবার হয়, উঠে যায় আবার হয়ে যায়, লাল লাল হয়ে থাকে, রক্ত পড়ে, দগদগে গায়ের মতো হয়ে যায়, খুবই ভয়ানক। বোঝা গেল? এই যে আমাদের হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া রোগ আছে না, হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রেও কিন্তু এটা কেন হয়? মারণ জিনের জন্য হয়। স্পেশাল একটা ব্যাপার আছে যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে 4টার মধ্যে 2টা স্বাভাবিক হয়, 2টা থ্যালাসেমিয়া আক্রান্ত হয়। বুঝতে পারলা? বাদ দাও এগুলা। তো এইরকম আরও কিছু রোগ আছে, যেমন এম্পুটেড বাছুর, এটা তো বলছি, পাবিহীন বাছুর। এম্পুটেশন মানে কি? কেটে ফেলা। আমাদের হাতে পছন্দ হলে হাত কেটে ফেলি না, পায়ে পছন্দ হলে পা কেটে ফেলি না, এটাকে বলা হয় এম্পুটেশন। ক্লিয়ার? তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? আমি লিথাল জিন সম্পর্কে যা বললাম একটু কমেন্ট করে জানাও তো। তোমাদের কমেন্ট আমি চেক করতে পারতেছি না, একটু কমেন্ট চেক করি।
ড্রোসোফিলা মাছির তো সাবভাইটাল জিন থাকে, তাহলে তো 2-1 হওয়ার কথা। আমি বলছি এখনই। তাহলে আমি একটু বলি যে লিথাল জিনের বৈশিষ্ট্য কি কি। 1 নম্বর হচ্ছে মিউটেশনের কারণে এটা হয়, মিউটেশন। 2 নম্বর হচ্ছে মৃত্যু হতে পারে লিথাল জিনের প্রভাবে। মৃত্যু যে ঘটবে এমন না, যেমন মানুষের ক্ষেত্রে মৃত্যু ঘটে না। মানুষের ক্ষেত্রে কি হয়, কোনো একটা জিনিস তৈরি হয় না ঠিকঠাক, তাহলে এটাকে বলা হচ্ছে আঙ্গিক বৈকল্য, অঙ্গে বিকলাঙ্গতা হয়। যদি কখনো কোনো লিথাল জিনের ক্ষেত্রে এমন হয় যে এই যে আমরা ইঁদুর দেখলাম না, ভ্রূণের মধ্যে হচ্ছে, ওই ইঁদুরের বাচ্চাটাকে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে যদি ভ্রূণে আক্রান্ত হয় তাহলে এটা ইনভিজিবল থাকবে, এটা অদৃশ্য থাকবে, দেখতে পাবো না। ক্লিয়ার? 4 নম্বর হচ্ছে রেশিওটা, সবার ক্ষেত্রে না, বাট মনে রাখবা যে রেশিওটা 2:1 হয়। তাহলে এই 4টা মনে রাখতে হবে। ব্যাপারটা শুধু এমন না যে এরকম হোমোজাইগাস হলে হবে, ব্যাপারটা এমন ক্ষেত্রেও হতে পারে, অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে হয়তো এরকম হয়েছে যে হেটারোজাইগাস হয়েছে, মানে ভিন্ন ভিন্ন হয়েছে, হোমোজাইগাসে নয়, হেটারোজাইগাসের ক্ষেত্রেও হতে পারে। তাই ওই উদাহরণগুলো যেহেতু দেওয়া নাই, তাহলে বৈশিষ্ট্যটা শুধু মনে রাখতে হবে। কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে লিথাল জিন? বিজ্ঞানী কুনে। বিজ্ঞানী কুনে। লিথাল মানে হচ্ছে মারণ, মারণ মানে হচ্ছে খুন, খুন থেকে হচ্ছে খুনি, খুনি থেকে কুনে। বিজ্ঞানী কুনে মারণ জিন প্রভাব আবিষ্কার করেছেন। আচ্ছা, আমি একটা তোমাদের দেখাই, সেটা হলো সেমি লিথাল। আচ্ছা, সাব ভাইটাল জিন কি? তোমরা তো জানোই সেমি মানে হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে 50%। তাহলে সেমি লিথাল মানে কি? অর্ধেক মারণ। তাহলে এক্ষেত্রে 50% বেঁচে থাকবে। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে যেমন ওই যে বললাম না, থ্যালাসেমিয়াতে 4টা বাচ্চা যে জন্ম নেয়, 2টা থ্যালাসেমিয়া হবে, 2টার হবে না। তাহলে আমরা বলতেই পারি যে সেমি লিথালের উদাহরণ কি? থ্যালাসেমিয়া। ওকে। সাব ভাইটাল, তোমরা তো জানো সাব মানে হচ্ছে নিচে। তাহলে যদি এমন হয় যে 50%-এর কম প্রভাবিত হয়েছে, 50%-এর কম প্রভাবিত হয়েছে, যেমন ড্রোসোফিলা যে মাছি আছে, ড্রোসোফিলা মাছি কি, নেটে সার্চ দিলেই পাবা। ড্রোসোফিলা মাছির ক্ষেত্রে দেখা যায় যে তাদের ডানাটা তৈরি হয় না, ডানাটা, এরা কিন্তু মরতেছে না, এদের কিন্তু অনুপাত 1:1, নট 2:1। তাহলে ড্রোসোফিলা মাছির যে ডানা তৈরির জন্য যে প্রোটিনটা, এই প্রোটিনটা ঠিকঠাক থাকে না, এটা মিউটেশন হয়ে যায়। ক্লিয়ার? তাহলে যদি প্রশ্ন আসে যে ড্রোসোফিলা মাছির ক্ষেত্রে লিথাল জিনের প্রভাবকে কি বলা হয়? সাবভাইটাল জিন। লিথাল জিনকে বলা হয় সাবভাইটাল জিন। কারণ কি? 50%-এর কম মাছি আক্রান্ত হয়, তাদের ডানাগুলো গজায় না। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি বলে? সেমি লিথাল। সেমি মানে অর্ধেক, তাহলে অর্ধেক বাচ্চা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। ক্লিয়ার? ব্যাপারটা এমন না যে 4টা বাচ্চা হওয়ার পর 2টা হবে, ব্যাপারটা এমন হতে পারে প্রথম বাচ্চা নিচে রোগ, দ্বিতীয় বাচ্চা নিচে রোগ। ক্লিয়ার? তৃতীয় বাচ্চার ক্ষেত্রে রোগ হতে পারে, হতেই পারে। বাট একসাথে যদি আমরা টোটাল হাফ হাফ করতাম, মানে সব শুক্রাণু সব ডিম্বাণু নিয়ে, তাহলে অর্ধেক হতো, অর্ধেক হতো না। ক্লিয়ার? আশা করি আপনারা সবাই বুঝেছেন। আপনারা একটু কমেন্ট করে বলেন যে বুঝেছি, তাহলে আমি নতুন টপিকে চলে যাব। তোমাদের আমি আজকে কিছু মোটিভেশনাল কথা বলি, বিকজ আই এম এ প্রাউড মোটিভেশনাল স্পিকার। অনেক কাল আগে আমার রুমের পাশে একটা ছিল কলোনি, মানে আমার রুমের পাশে। হোস্টেলে তো হচ্ছে খুব কে কোন ডিস্ট্রিক্টের আসছে এটা একটা পার্থক্য হয়। যেমন প্রথমটা হচ্ছে ঢাকা, নন ঢাকা।
ঢাকা থেকে যারা যায় তারা তো এমনিতে আপগ্রেড, শহরের পোলাপান, তারা এক ধরনের লাইফ লিড করে মেডিকেল কলেজে গিয়ে পেরিফেরিতে গেলে, আমরা এক ধরনের লাইফ লিড করি। আবার আমাদের মধ্যে আছে বগুড়াকে, লোকালকে, বোঝা গেল, ঢাকা নন ঢাকার মতো আছে, আবার লোকাল অ্যান্টি লোকাল। পলিটিক্স হয় কিন্তু লোকাল অ্যান্টি লোকাল নিয়ে। যাই হোক, আমার পাশে ছিল বগুড়া ব্লক। বগুড়ার পোলাপানরা সবাই খাটো না, তবে আমার সাথে যারা ছিল সবাই খাটো এবং সবাই খুব ব্রিলিয়ান্ট। তো একটা পোলা ছিল খুব লম্বা, তো ও কিন্তু কখনোই আইটেমগুলোতে পাশ করতে পারতো না। একবার, দুইবার, তিনবার করে আইটেমগুলো দেওয়া লাগতো। তোমাদের তো কুইজ না কি বলে ক্লাসে, ক্লাস টেস্টগুলো, সিটি, তো পাশ করতে পারতো না। তো আমি নিজে যেমন আর কি প্রেডিকশন করি যে সামনে হয়তো সমস্যা আছে, তার এমবিবিএস পাস করতে সমস্যা হবে, পরে গিয়েও সমস্যা হবে। তো আমরা যখন পাশ করি তখন সে ফেল করলো। আমরা যখন ইন্টার্নশিপ 6 মাস করলাম তখন সে পাশ করলো। তার মানে 6 মাস আগে আমরা বের হয়ে আসছি, সে 6 মাস এক্সট্রা ওখানে থাকতে হয়েছে মেডিকেল কলেজে। সে কথাও বলতে পারতো না ভালো করে। এই ছেলেটা পরে ঢাকায় এসে কি থেকে যে কি হয়ে গেল। ছেলেটা সবার আগে ফার্স্ট ব্যাচে, আমাদের যাদের এফসিপিএস হয় তাদের মধ্যে এফসিপিএস হয়ে গেল, আমাদের যাদের এমএস হয় তাদের সাথে তার এমএস হয়ে গেল, বিসিএসটাও হয়ে গেল। তো তোমাদের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট আছে, খারাপ স্টুডেন্ট আছে। পরীক্ষায় খারাপ করছে ডাজেন্ট মিন যে ভবিষ্যতে ভালো করতে পারবে না। চিন্তাও করতে পারবো না, দেখবা সে খেলা দেখাইছে। আমি বলছিলাম না, রেটিনায় যখন আমি ক্লাস নিতাম একটা ছেলে সবার শেষে আসতো, সবার শেষে খাতা দিত, মিট মিট করে হাসতো আমার দিকে তাকায়। এই ছেলেটার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয় ঢাকা মেডিকেলে রাত 2টা-3টার সময়। ঢাকা মেডিকেলের ভিতরে একটা ক্যান্টিন আছে, সেখানে রাত 2টা-3টার সময় সিঙ্গাড়া সামোসা পাওয়া যায় গরম গরম, সবাই খাইতে আসে, স্টুডেন্ট বাইরে থেকেও আসে। তো আমি আমার ফ্রেন্ডের হোস্টেলে আসলে আমি ওখানে যাইতাম। ট্রাস্ট মি, তুমি খুব ভালো স্টুডেন্ট, ভালো মার্ক পাচ্ছ, ডাজেন্ট মিন তুমি খুব ভালো করবা। যদি রেগুলার ভালো না করো তবে সম্ভাবনা বেশি ভালো করার। যারা খারাপ করছে, কিচ্ছু করতে পারতেছে না, তারা যে খারাপ করবে এমন না। লাইফে কখনো না কখনো তাদের চেঞ্জ হওয়ার একটা সুযোগ দিবে, এইটা শুধু অপেক্ষা। কিরে, সবটি আছো অনলাইনে? আমি আমার কথাই বলি, আমি নিজেও খুব ইডিয়ট স্টুডেন্ট ছিলাম। ক্লাস 5 পর্যন্ত আমি ইংলিশ শব্দগুলো বানান করে একসাথে বলতে পারতাম না। ক্লাস 6-এ গিয়ে আমি একটা স্কুলে ভর্তি হলাম। স্কুলে সবাই হচ্ছে উপজাতি ছিল, আদিবাসী ছিল, আমরা 2-3 জন ছিলাম মুসলমান। কোনো এক কারণে আমি প্রথমবার, সবাই ফেল করলো, আমি পেলাম 37 ম্যাথমেটিক্সে, 37-এর মতো। তো ক্লাসে সবাইরও পিটাইলেও স্যার আমার কোনো পিটাইতো না। এর কারণ হতে পারে যে 37 পাওয়াটাই ওই ক্লাসের মধ্যে সবথেকে ভালো ছিল। ক্লাস 8-এ গিয়ে আমি প্রথমবার বুঝতে পারলাম যে আমি পড়ালেখা যদি করে ভালো করতে পারবো। গ্রাম অঞ্চলে তো সুযোগ নাই নিজেকে বাজানোর। ক্লাস 8-এ আমি হলাম হচ্ছে ইউনিয়নের মধ্যে ফার্স্ট। মূল্যায়ন সমীক্ষা বলে একটা পরীক্ষা হয়, আমাদের সময় জিএসসি পিএসসি ছিল না, স্কলারশিপ ছিল ক্লাস 5-এ, বৃত্তি পরীক্ষা। এই যে তখন আমার মাথার মধ্যে ঢুকলো পড়লেই ভালো করব, তারপর থেকে আমি পড়ালেখা শুরু করি। তো ব্যাপারটা এমন না যে আমি নিজেরা চেঞ্জ করার ট্রাই করছি, বাট লাইফ আমাকে একটা সুযোগ দিছিল তার দিক থেকে, বোঝা গেল? তো তোমরা যারা আছো, মাঝে মাঝে আমি 2-এটা স্কিপ করে যাই, তোমাদের অনেকে মন খারাপ করে ফেলো, আমার মেসেজ করো, ভাই এটা পড়াইতে পারেন না, এটা পড়াই দেন। পরে ক্লাসে যদি ওইটা পড়াইতে যাই, পরেগুলো পড়াইতে পারবো না। হতে পারে ওইটা তোমরা বুঝতা এই জন্য ছেড়ে গেছি, কিংবা হতে পারে ওইটা আসবে না এই জন্য ছেড়ে গেছি। তো টেনশন করার কিছু নেই, কোর্সটা শেষ হোক, আলহামদুলিল্লাহ আমি এখন চেষ্টা করছি আবার ভালো করে পড়াতে, একদম চিন্তার কিছু নেই, তোমরা ভালো করবে ইনশাল্লাহ।
আমরা প্রথম সূত্র শেষ করেছি, এবার আমরা আসলাম দ্বিতীয় সূত্রতে। তো দ্বিতীয় সূত্র পড়ানোর আগে আমি 2-3 মিনিটের একটা ব্রেক নেব। ব্রেকের পর আমরা আবার ফিরে আসবো। 3 মিনিট ব্রেক। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা কোনো অ্যাড দেখাতে পারছি না, তো ব্যাকগ্রাউন্ডে আমরা মিউজিক বাজাতে পারি। ক্লিয়ার? তোমরা গানের অনুরোধ জানাতে পারো, আমরা সেই গানটা বাজাবো। গান বাজাও এত সুমনের একটা গান আছে, পাগল। গান দিতে বলি নাই, পড়ালেখার মধ্যে কিসের গান? আসসালামু আলাইকুম, আমরা আবার ফিরে আসছি। তো এবার আমার টপিক হচ্ছে তুমি দেবে কিছু আমি দিব কিছু, সেখান থেকে জন্ম নেবে বেগুনি একটা শিশু, এই টাইপের। সেটা হচ্ছে পরিপূরক জিন, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, কমপ্লিমেন্টারি জিন। যেমন প্রিয় স্টুডেন্ট দেখো, এটা হচ্ছে সাদা ফুল মিষ্টি মটর। মিষ্টি মটর, এটাও সাদা ফুল মিষ্টি মটর। ক্লিয়ার?
তো তবে এইটা হচ্ছে আমি এখনই যেটা বললাম, তুমি দেবে কিছু আমি দেবে কিছু, সেখান থেকে জন্ম নেবে বেগুনি একটা শিশু, ব্যাপারটা কিন্তু এইরকম। এই দুইটা যদি শুক্রাণু তৈরি করে, দেখো কি হয়, এ হয় এ। যাই হোক, আমি একবার সরাসরি দেখাচ্ছি। এ বি বি কিংবা একবারে আমি দেখাই সবগুলোই। একবারে সেকেন্ড ফিলিয়াল দেখাচ্ছি। না না না, এক সেকেন্ড। এটা হবে হচ্ছে এ বি, এ বি এমন হবে, রাইট? ঠিক আছে। এ এ বি বি, ঠিক আছে, এটা হবে। এই যে দেখো, এর সংকরায়ন হলো, এর সংকরায়ন হলো, ঠিক আছে, অর্ধেক অর্ধেক। তো এইটার দেখো, তুমি যে ডিম্বাণু তৈরি করতে চাও, তাহলে সবগুলোই কিন্তু এইটা থেকে অর্ধেক, এটা থেকে অর্ধেক, এ বি হবে। তো আমি একটা নিয়েছি, সেম এখানেও এ বি হবে, দুইটা অর্ধেক অর্ধেক, তাহলে এটাও এ বি হবে। তাহলে এই যে একটা জন্ম নিল শিশু, ঠিক আছে, এও ছিল সাদা ফুল, এও ছিল সাদা ফুল। মিষ্টি মটরের কথা আমরা এখন ভাববো না। তো জন্ম নিবে কিন্তু দেখো বেগুনি, বেগুনি ফুল, মিষ্টি মটর। ক্লিয়ার? এখানে কথাটা হচ্ছে যে যখনই এই উদ্ভিদ আর এই উদ্ভিদ একসাথে হবে, হওয়ার সময় দেখো প্রকট যেটা, এখানে একটা এখানে একটা প্রকট হচ্ছে, দেখো এই যে একটা এই যে একটা, এরা দুইজন যখন পাশাপাশি থাকবে একসাথে, তখনই একটা স্পেশাল জিনিস তৈরি করে। মানে একটা আর একটার পরিপূরক, একটা যদি আর একটার হেল্প করে, একটা যদি আর একটার হেল্প করে, তাহলে একটা ভিন্ন বর্ণ তৈরি করে। যেমন দেখো, এ এবং বি একটা একটা করে থাকুক আর ডাবল থাকুক, এমনও হতে পারে। বাট দেখো, বড় একটা আছে, এখানে একটা বড় আছে, তাহলে কি হয়, এ হচ্ছে একটা বর্ণের জন্য দায়ী, বি একটা বর্ণের জন্য দায়ী, দুইটারই একটু পাওয়ার আছে। যখনই দুইটা একসাথে হয়ে যায়, তখন বেগুনি রং জন্ম নেয়। তাহলে এই জিনে কোনো একটা এনজাইম আছে, এই জিনে কোনো একটা এনজাইম আছে, দুইটা এনজাইম যখন কাজ করে তখনই বেগুনি। যদি এমন হয় যে এখানে ছোট হাতের বি দিলাম, তাহলে দেখো আমরা একটা এনজাইম মিস করে ফেললাম, রাইট? একটা এনজাইম যখন আর মিস করে ফেলবো, তখন কিন্তু আর বেগুনি জন্ম নেবে না, ওটা সাদা জন্ম নেবে। তাহলে কেন দুইটা থাকলে বেগুনি জন্ম নেয়? কেন দুইটা থাকলে বেগুনি জন্ম নিচ্ছে? তাহলে আমরা বলতেই পারি যে দুইজনের মধ্যেই আছে কিছু একটা, দুইজনের মধ্যেই দুইটা এনজাইম আছে, দুইটা এনজাইম যখন একসাথে কাজ করছে, একজন আরেকজনের পরিপূরক হিসাবে কাজ করছে, তখন একটা স্পেশাল বর্ণ পাওয়া যাচ্ছে। তাহলে বেগুনি বর্ণ তৈরি হওয়ার জন্য যে জিনটা, সেটা দুইজনের মধ্যে লাগবে। ক্লিয়ার? দুইজনের মধ্যে আছেও, আশা করি বুঝতে পেরেছো। এই জন্যই দুইটা যেহেতু একসাথে কাজ করে নতুন একটা বর্ণ দিচ্ছে, এই জন্য বলে এটা ওর পরিপূরক, এটা ওর পরিপূরক। দুইটা দুইজনের যে ল্যাকিংসটা আছে, এটা ফিল আপ করতেছে, পূরণ করতেছে। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে পরিপূরক জিন। ক্লিয়ার? তো এই হচ্ছে ঘটনা। তো এখন আমি দেখাবো যে এই রকম, এবার এটা তো F1 ছিল, F1-এ আমরা এই টাইপের দুইটা পুরুষ এবং স্ত্রীর মধ্যে সংকরায়ন ঘটালাম। তাহলে এদের শুক্রাণুগুলো কি হয় দেখো। এইটার শুক্রাণু হবে হচ্ছে অর্ধেক অর্ধেক, এ বি, এরকম একটা শুক্রাণু পাবো। এটার সাথে এইটার একটা পাবো, এ বি, এরকম একটা শুক্রাণু পাবো। সেম এইটার সাথে ছোট হাতের এ, বড় হাতের বি, এরকম একটা পাবো, ছোট হাতের এ বি একটা পাবো।
ক্লিয়ার? তাহলে এইরকম আমরা শুক্রাণু পাচ্ছি, হাফ হাফ করে নিলাম। তো যেহেতু দুইটাই একই, তাহলে ওর যে ডিম্বাণুগুলো উৎপন্ন হবে সেম। কি? এ বি এ বি এ বি এ বি। ক্লিয়ার? তাহলে এখন আমরা দেখবো শুধু সন্তানগুলো কেমন হচ্ছে। এইটা এক করলে হবে এ এ, এইটা আর এটা বি বি, এইটার সাথে এইটা বড় হাতের এ দুইটা, বড় হাতের এ ছোট হাতের বি, এইরকম একটা হবে। এইটার সাথে এবার এইটার দেই এ এ বি, এইটার সাথে এবার এইটা দেব এ এ বি বি, চারটা পেলাম। এবার এটার সাথে আমরা চারটার মিলন ঘটাবো এ এ বি বি, এইটার সাথে এবার এ বি, এইটার সাথে এবার এটা এ এ বি বি, এটার সাথে এটা এ এ বি বি। ক্লিয়ার? এবার এইটার সাথে আমরা চারটার মিলন ঘটাবো এ এ বি বি, এটার সাথে এইটা এ এ বি বি, এইটা এইটার সাথে এইটা। ক্লিয়ার? এবার এইটার সাথে আমরা চারটা মিলন ঘটাবো এইটা, এটার সাথে এইটা, এইটার সাথে এইটা এ এ বি বি। প্রিয় স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি চেকার বোর্ডটা বুঝতে পারছো? একটু কমেন্ট করো যে চেকার বোর্ডটা বুঝতে পারছি। তাহলে আমরা এটা পেলাম হচ্ছে F2 জনু, মানে এই সন্তান যতগুলো পেলাম সবগুলো হচ্ছে সেকেন্ড বংশধর। সেকেন্ড বংশধরে আমরা শুধু দেখবো এখান থেকে কত ধরনের প্রশ্ন করা যায়। ঠিক আছে? মোহাম্মদ রাহাত ফাইনাল খেলা দেখছি, আমরাও খেলা দেখছি, তবে এই মুহূর্তে খেলাটা পজ আছে। অসম্পূর্ণ প্রকটতা আর পরিপূরক জিনের পার্থক্যটা বোঝান। অসম্পূর্ণ প্রকটতা আমরা প্রথম দিনে পড়েছি, পরিপূরক জিনটা আমি বলি। অসম্পূর্ণ প্রকটতা মানে হচ্ছে যে প্রকট হওয়ার কথা তার পাওয়ারটা ঠিকঠাক নাই, ফলে আরেকজন এসে ওইটাতে হচ্ছে যদি বড়টা আসে এসে সে করবে কি তাকে প্রকাশ করতে দিচ্ছে না, তাহলে যার প্রকাশ করার কথা ছিল তার বৈশিষ্ট্যটা আমরা পাবো না। যে বর্ণের জন্য দায়ী, যে জিনিসের জন্য দায়ী, ওটা আমরা পাচ্ছি না। বাট পরিপূরক জিনের ক্ষেত্রে হচ্ছে বলি যে প্রকট যেগুলা, এরা যদি কখনো কোনো একটা প্রাণীর মধ্যে একসাথে থাকে, কোনো একটা উদ্ভিদের মধ্যে একসাথে থাকে, এর বড় হাতের একটা, এর বড় হাতের একটা, একটাও যদি থাকে সিঙ্গেল সিঙ্গেল, এই যে এখানে দেখো, এখানে দেখো সবগুলোই বড় হাতের, তার মানে আমরা বলতেই পারি যে এ একটা বড় থাকলেও ওকে, বি একটা বড় থাকলেও ওকে, দুইজন দুইজন হেল্প করে এ এবং বি দুইজন মিলে কাজ করে কিন্তু বেগুনি তৈরি করবে। ক্লিয়ার? তোমরা একটু দেখো, আমি দেখাচ্ছি আবার তোমাদের। আমরা শুধু দেখবো এখানে বেগুনি কোনগুলা। ঠিক আছে? তোমরা শুধু এটা মনে রাখো যে একটা বড় হাতের মানে প্রকট স্ত্রী এবং পুরুষ দুইটার ক্ষেত্রেই দুই দিক থেকে আসা যদি দুটোরই প্রকট জিন একসাথে থাকে তাহলে বেগুনি হবে, কারণ দুজন দুজনের পরিপূরক হিসেবে কাজ করছে। একজনের আসছে বড় হাতের এ, একজনের বড় হাতের বি আসে নাই, তাহলে এখানে বেগুনি হবে না, এখানে সাদাই হবে। ঠিক আছে? দেখো এই যে এটা কোন বর্ণ হবে মহিবুল্লাহ? বেগুনি। কারণ তুমি শুধু খেয়াল করবা যেখানে এ এবং বির মধ্যে দুটোই বড় আছে কিনা, একটা থাকুক আর দুইটা করে থাকুক কথা না, কথা হচ্ছে দুইটা যদি থাকে বড় হাতের মিনিমাম, একটা এ একটা বি, তাহলে ওটা বেগুনি হবে। ক্লিয়ার? কারণ দুইটা মিলে হেল্প করে, দুইটার এনজাইম কাজে লাগিয়ে এরা বেগুনি তৈরি করে। এই যে এখানে দেখ, এই যে এখানে বিটা বড় হাতের আসছে, দুইটা আসুক আর একটা আসুক, কিন্তু এটার মধ্যে দেখো একটাও বড় হাতের নাই, তাহলে আমরা তো জানি যে দুইটারই বড় হাতের আসলেই বেগুনি হবে। তাহলে একটা যদি কোনোভাবে
ছোট হাতের হয়, তাহলে জীবনে এরা বেগুনি তৈরি করতে পারবে না, পরিপূরক হিসেবে কাজ করতে পারবে না, রাইট? তাহলে তোমার বাড়ির যদি বিয়ের ব্যাপার স্যাপার চলে আসে, তোমার বাড়ির বড় মানুষ এবং অন্যের বাড়ির বড় মানুষ তারা তারা কথা বলবে। তোমার বাড়ির ছোট মানুষ কথা যদি বলে, অন্যের বাড়ি যদি বড় মানুষ কথা বলে, বিয়ে যদি ঠিক হয়, এই বিয়েতে ঝামেলা হতে পারে। ভবিষ্যতে কিন্তু সংসারে যদি আগুন লাগে, তখন কিন্তু তোমার বাপ বলবে আমি তো যাই নাই, তুমি গেছিলা। বাট দুই দলে যদি বড় মানুষ থাকে, তাহলে ফ্যামিলি এটা প্রবলেম সলভ করবে, তাই না? বিয়ের পর তো অনেক নিড থাকে, যদি দুই দলের বড় মানুষ একসাথে কথা বলে, তাহলে নিডগুলো ফিল আপ হয়। এক দলে যদি ছোটো মানুষ হয়, তাহলে একদিক থেকে সাপোর্ট পাবো, আরেক দিকে সাপোর্ট পাবো না, এই দিকের সাপোর্টটাও তখন আর দিতে পারবে না সে, রাইট? যে ওদের ফ্যামিলির সাথে কথা হয় নাই, তোমার কথা শুনে আমি বিয়ে দিয়ে দিচ্ছি, তাই না? দেখো এখন এটা কী হবে মহিবুল্লাহ? দেখো এখানে দুইটা বড় হাতের এ আছে, একটা হলেও বড় হাতের বি আছে, তাহলে এটাও বেগুনি। এইটা কি হবে? বেগুনি। এই যে দেখো বড় হাতের আছে, বির দিক থেকে একজন বড় হাতের আছে, এটা কি হবে? বেগুনি, কারণ একটা এ হলেও বড় হাতের আছে, দেখো এদিকে বড় হাতের আছে, এটা কি হবে? এটা বেগুনি। দেখো একটা হলেও দুই দিক থেকে বড় হাতের আছে, রাইট? এটা কি হবে? এটা হবে সাদা। কারণ খেয়াল করে দেখো, এখানে একটা বড় হাতের থাকলে আরেক দিকে নেই, মানে এক বাড়ির গার্ডিয়ান আছে আর এক বাড়ির গার্ডিয়ান নেই। এই যে এখানে দেখো এক বাড়ির গার্ডিয়ান আছে, এক বাড়ির গার্ডিয়ান নেই, সাদা হয়েছে। এক বাড়ির গার্ডিয়ান না, এক বাড়ির গার্ডিয়ান আছে, সাদা হয়েছে। বাট এই যে এখানে দেখো, এক বাড়ির গার্ডিয়ানও আছে, ওই বাড়ির গার্ডিয়ান আছে, দুইজন মিলে দেখো সবগুলো বেগুনি তৈরি করছে, তাই না? তো এখন আমাদের খুঁজে বের করতে হবে কয়টা বেগুনি আসলো, কয়টা সাদা আসলো। দেখবা যে অনুপাত হয়ে যায় 9:7। আমি একটু দেখি গুনে গুনে। বেগুনি, 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 এটা বেগুনি, সাদা, এটা হচ্ছে বেগুনি, এটা সাদা, এটা সাদা, এটা সাদা, এটা বেগুনি, এটা বেগুনি, এটা বেগুনি, এটা সাদা সাদা। তাহলে কয়টা আমরা বেগুনি পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আরও একটা পাওয়ার কথা। কোথায়? সেকেন্ড, এইটা তো কোনটা ধরি নাই। দ্বিতীয় সারির ধরি নাই। আচ্ছা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এটা নাই, সাতটা, আটটা, এদিকে নেই, নয়টা। তাহলে দেখো 9টা বেগুনি হইল, 7টা সাদা হবে, কারণ এখানে 16টা আছে টোটাল। তোমরা কি বুঝতে পারছো কখন শুধু বেগুনি হবে? তাহলে আমি যদি কখনো প্রশ্ন করি যে পরিপূরক জিনের ক্ষেত্রে এ বি বি কোন বর্ণ তৈরি করে, পরিপূরক জিনের ক্ষেত্রে এইটা আমি দিয়ে বলি যে এইটা কোন বর্ণ ধারণ করবে, সাদা। পরিপূরক জিনের ক্ষেত্রে আমরা এটা পাই, এটা কোন বর্ণ ধারণ করবে, এখানে কোনো বাড়ির গার্ডিয়ান নাই, তাহলে সাদা। তোমার রং চং নাই এই প্রেমের মধ্যে, এই সম্পর্কের মধ্যে, এই বিয়ের মধ্যে, রাইট? ফ্যামিলির মন যদি ঠিক থাকে দুই পক্ষে, তাহলে শুধুমাত্র রঙিন বিয়ে হতে পারে। বুঝতে পারলা? তা আমরা দুই দল থেকে দিতে হবে। ওই যে তুমি দিবে কিছু, আমি দেবো কিছু, এখান থেকে জন্ম নিল বেগুনি, বেগুনি ফুল। আচ্ছা, আপনারা যদি এটা বোঝেন, তাহলে আমি এখান থেকে কিন্তু নানাভাবে প্রশ্ন করতে পারি, পরীক্ষায় নানাভাবে প্রশ্ন আসতে পারে। ভার্সিটির প্রশ্নগুলো এরকম একটু পেঁচাই টেঁচাই দেয়, সহজ প্রশ্নগুলো একটু পেঁচায় দেয়। তাহলে বেসিক যদি ঠিক থাকে, ইটস ওকে। তাহলে পরিপূরক শব্দটার মানেই হচ্ছে এখানে দুইজন থাকবে, একজন আর একজনের পরিপূরক, রাইট? একা তো পরিপূরক হয় না, হয় একা বন্ধুত্ব হয় না। তাহলে দুইজন থাকছে, তার মানে একটা স্পেশাল জিনিস তৈরি করছে, বেগুনি ফুল, রাইট? তাহলে বেগুনি ফুলের জন্য দায়ী আসলে কি? বড় হাতের এতেও এনজাইম আছে, ছোট হাতের বিতেও, বড় হাতের বিতেও এনজাইম আছে। দুইটা যখন একসাথে এনজাইম কাজ করবে, তখনই বেগুনি ফুল তৈরি হবে। আমরা কিন্তু খুব কাছাকাছি চলে গেছি শেষ মুহূর্তের। এরপর খুবই স্পেশাল একটা সেগমেন্ট আছে। তার আগে এখন আমি একটু প্রকট এপিস্টেসিসটা দেখাই। প্রিয় স্টুডেন্ট, দুইটা মুরগি,
সাদা লেঘর্ন, সাদা ওয়াইনডট। তোমরা কি বুঝতে পারছো? এখন আমরা আরেকটা পড়ছি, এটার নাম হচ্ছে প্রোকট এপিস্টেসিস। আমি তোমাদের বেসিকটা বলতেছি। প্রোকট এপিস্টেসিস, দেখো একটা মুরগির জন্য হচ্ছে কালারফুল বা রঙিন পালকের জন্য দায়ী জিন আছে, তাহলে সিতে হচ্ছে সেই দায়ী। ক্লিয়ার? রঙিন পালকের জন্য দায়ী। ওকে, কারণ ঘটনা হচ্ছে কি, যদি এমন হয় এ হচ্ছে কি বানাবে, রঙিন বানাবে। তো আমরা তো জানি যে এই জিনগুলো রঙিন পালকের জন্য দায়ী, কিন্তু ঘটনা হয় যে মাঝে মাঝে যদি কখনো এইরকম দুইটা বড় হাতের আই আসে, এরা হচ্ছে বাধা দেয় কাকে? সিকে, যে তুমি রঙিন পালক করতে পারবা না। ঠিক আছে, তাহলে এটা তখন বর্ণ কি হবে? সাদা। তার রঙিন হলো না, হয়ে গেল সাদা, রাইট? আচ্ছা, একটু উল্টা ভাবে ভাবি, দেখো রঙিন পালকের জন্য কোনো বর্ণই নাই এখানে, তাহলে এইটা থাকুক আর এটা নাই থাকুক, কখনো কি সে রঙিন হতে পারে? কারণ রঙিন পালকের জন্য বড় হাতে সি দরকার, রাইট? তাহলে এখন আমরা এটার দিকে আর খেয়াল করবো না, রঙিন পালকের জন্যই নাই। তাহলে আমরা ছোট দিলেও এটা হচ্ছে সাদা হবে, বড় দিলেও কিন্তু সাদা হবে। এটা তো বাধা দেয়, তাহলে থাকলে এটা যদি বড় হাতের হতো তবুও কিন্তু বাধা দিত। এতটুকু বুঝতে পারছো কি? এরা রঙিন হয়, এই যে এরা আছে ইনহিবিটর, দমিত করতেছে, আইতে হচ্ছে ইনহিবিটরি। ক্লিয়ার? এদেরকে দমিত করতে, তাহলে এটা রঙিন হলো না, এটা সাদা হয়ে গেল। এখন এখানে দেখো রঙিন পালকের জন্যই নাই, তাহলে এটা ছোট হাতের আই দাও আর বড় হাতের আই দাও, ওই ইনহিবিট করুক আর না করুক, এটা তো কখনোই আর রঙিন হওয়ার সম্ভাবনা নাই, সাদা। তাহলে দেখো তো আমি কি এটা ভুল লিখছি? সাদা লেঘর্ন, কালারফুল জিন আছে কিন্তু ইনহিবিটরগুলো বাধা দিচ্ছে। ক্লিয়ার? এটা দেখো সাদা, এটাও একটা মুরগি, সাদা ওয়াইনডট, কালারফুলই নাই, তাহলে বড় হোক ছোট হোক সে বাধা দিবে। আমি কি বোঝাতে পারছি? ওকে, ঠিক আছে। তোমরা একটু কমেন্ট করে বলো যে একটুকু বুঝছো। এপিস্টেসিস অর্থ কি আমি বলতেছি। এবার চলে আসি আমরা এপিস্টেসিস এবং হাইপোস্টেসিস কি জিনিস। প্রিয় স্টুডেন্ট একটু ভালো করে খেয়াল করো। এপিস্টেসিস, এপি মানে হচ্ছে উপরে, এপিডার্মিস মানে কি? আমাদের ত্বক একবার উপরে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে এপিডার্মিস, রাইট? এপি। স্টেসিস বা স্টেসিস মানে কি? স্থির হওয়া। তাহলে এপিস্টেসিস জিন মানে কি? যে উপরে এসে স্থির হয়েছে, মানে জিনের মতো আর কি, ভর করছে। তাহলে এই জিনটাই তো এর উপরে আসে, রাইট? যে তুমি তোমার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, তাহলে এখানে কে ভর করতেছে? এইটা। তাহলে মনে রাখবা এপিস্টেসিস মানে হচ্ছে আসলে জিন, মানে জিন বলতে আমি জিন পরির জিনের কথা বলছি, যে ভর করে। এই যে এখানে দেখো এর যেহেতু নাই, তাহলে এখানে ভর করার প্রশ্নই ওঠে না। দেখো নাই, এরা বড় হাতের আইগুলো নাই, জিনগুলো নাই। ক্লিয়ার? তো আমি এখান থেকে এখন তোমাদের দেখো হাইপোস্টেসিস কি জিনিস। দেখো হাইপো মানে হচ্ছে নিচে, স্টেসিস মানে হচ্ছে স্থির। তাহলে এ তো উপরে ওঠে, এগুলো তাহলে এপিস্টেসিস, উপরে যারা স্থির হয়ে থাকে জিন। আর এই যে দেখো এরা কিন্তু বাধা পাচ্ছে, তার মানে এদের মাথার উপর চড়ছে কে? আইগুলা। তাহলে এগুলোকে আমরা হাইপোস্ট্যাটিক জিন বলবো না? তাহলে এখন আমি প্রশ্ন যদি তোমাদের করি, বাধা দেয় কোন জিন? এপিস্টেসিস জিন। তাহলে নিজের বর্ণ প্রকাশ করতে পারে না বা বাধা পায় কোন জিন? হাইপোস্ট্যাটিক জিন, রাইট? হাইপোস্ট্যাটিক, হাইপো মানে হচ্ছে নিচে, এরা আর প্রকাশ করতে পারবেই না। দেখো কালারফুল হওয়ার কথা ছিল, কিন্তু যে উপরে দেখো এপিস্ট্যাটিক বা উপরে যারা ওঠে তারা আসছে,
এই জন্য এর বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না, কালারফুল মুরগি তৈরি করতে পারতেছে না, হয়ে গেছে সাদা। প্রিয় স্টুডেন্ট, একটু কমেন্টে বলো যে এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? ওকে, তোমাদের ক্লিয়ার? তাহলে এখন আমরা একটু দেখব যে এদের সংকরায়ন ঘটালে কি কি ঘটতে পারে। তোমরাই কিন্তু আনসার বের করবা, আমি তোমাদের দিব, তোমরা একটা খাতা নাও, খাতার মধ্যে লেখা শুরু করবা, ঠিক আছে? তাহলে এইটার আমরা একটা শুক্রাণু তৈরি করি, সি আই, এগুলো সব বড় হাতের শুক্রাণু। আরও একটা যদি করতাম তাহলে এইরকমই হতো, এটার অর্ধেক এটার অর্ধেক, এইটা এটা, তাহলে এটা আমি বাদ দিলাম। ডিম্বাণু যদি করি ছোট হাতের সি আই, আরও একটা করা যেত, ওটা আমি করলাম না, ঠিক আছে? এখন এই দুইটাকে আমরা এবার যোগ করি, মানে সংকরায়ন ঘটাইলাম, একটা বাচ্চা পাবো F1 বা ফিলিয়াল 1 বা বংশধর পাবো। সি ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই। প্রিয় স্টুডেন্ট, একটু বলো তো এর বর্ণটা কি হবে? তোমরা একটু বলো এর বর্ণটা কি হবে? মহিবুল্লাহ, তুমিও বলো তো বর্ণটা কি হবে? তোমরা শুধু এপি এবং হাইপো শব্দটা মনে রাখবা, তোমাদের আর কখনোই প্রবলেম হবে না, প্রশ্ন আসে এখান থেকে। আস্থা হক, নিলয় ঘোষ, ফারিয়া আহমেদ, জাহিদ হাসান, তাসনিম মাহমুদ অনিক, রুবা। সাদা, সাবাস। কেন সাদা হলো এখন বলতো? কালারফুল হওয়ার জন্য তো জিন আছে এখানে, এই যে এখানে জিনটা আছে, জিনপুরীর জিন দৈত্য আছে, সে এখন তার মাথার উপর উঠে আছে, তাহলে এটার কালার হতে পারবে না। এখন বলতো এই জিনটার নাম কি, এপিস্টেটিক না হাইপোস্টেটিক? এই যেহেতু উপরে ওঠে তাহলে এ হচ্ছে এপিস্টেটিক, তাহলে এটা কি ধরা খাচ্ছে, নিচে পড়ে গেল, তাহলে এর নামই হচ্ছে হাইপোস্টেটিক জিন, রাইট? ওকে, তাহলে এখন আমরা দেখি কোন বর্ণ, এটা সাদায় থেকে গেল, কালারফুল হওয়ার আর কোনো উপায় নেই। এখন আমরা এই সাদাকে এই সাদা দ্বারা সংকরায়ন ঘটাবো, সি সি আই আই, ঠিক আছে? তো এইটার কি কি আসতে পারে, এইটার দেখ। নিচটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা ধরা যাক হচ্ছে মেল, এইটা ধরা যাক হচ্ছে ফিমেল। তাহলে এর হচ্ছে শুক্রাণুগুলো আমরা উপরে দিলাম, এইটার সাথে এইটা, তাহলে এই টাইপের একটা শুক্রাণু হতে পারে, এইটার সাথে এইটা, তাহলে বড় হাতের ছোট হাতের একটা হতে পারে, এইটার সাথে এইটা, তাহলে ছোট হাতের সি, বড় হাতের আই একটা হতে পারে, এটার সাথে এইটা, তাহলে এইরকম একটা শুক্রাণু হতে পারে, রাইট? সেম শুক্রাণু, সি আই সি আই সি আই সি আই, ক্লিয়ার? তাহলে এখন আমরা সংকরায়ন ঘটাবো, বড় হাতের সি সি, বড় হাতের আই আই, এইটার সাথে এইটা, সি সি আই আই, সি ছোট হাতের সি, বড় হাতের আই, বড় হাতের আই, সি ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই। ওকে, তাহলে এইভাবে সবগুলোই তোমরা করে ফেলো, আমি কিন্তু তোমাদের প্রশ্ন করব। সি বড় হাতের সি আই আই,
এখন আমি তোমাদের প্রশ্ন করব, মার্ক করব, তোমরা আনসার করবা কোনটা কোন বর্ণ হবে, ঠিক আছে? আমি মার্ক করে দিচ্ছি, তোমরা কমেন্টের মধ্যে আনসার করবা। এক, এটার কি বর্ণ হবে? তোমরা এক লিখে বর্ণটা লিখবা। এটার কি বর্ণ হবে? এটার কি বর্ণ হবে? এটার কি বর্ণ হবে? এটার কি বর্ণ হবে? তাহলে এটাও আমি দিয়ে দিলাম। তোমরা শুধু এখানে জিন পরি যে মাথার উপর ভর করে তার দিকে খেয়াল রাখবা। মাথার উপর ভর করা যদি থাকে তাহলে কোনোভাবেই ওটা রঙিন হবে না, ঠিক আছে? তোমরা দ্রুত কমেন্ট করো, আমি কমেন্ট দেখে পরের টপিকে চলে যাবো। মেন্ডেলের সূত্র, ব্যতিক্রম সূত্র, সব জায়গায় ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত নেওয়ার সময় কেন আমরা সেকেন্ড জেনারেশন নিব? ফার্স্ট ও থার্ড জেনারেশন নিলে অনুপাত এক থাকতো না? তাসনিম মাহমুদ অনিক, তুমি তো জানোই যে কোনো একটা সূত্র প্রমাণ করার ক্ষেত্রে আমরা কিছু আইডিয়াল পরিবেশ নিয়ে নিই, যে এই পরিবেশে সব কিছু ধ্রুব থাকে, ওই সময় যদি আমরা সূত্রটা করি তাহলে আমরা প্রমাণিত পাবো। তুমি থার্ড জেনারেশন নাও, ফোর্থ জেনারেশন নাও, সব জেনারেশনে সেম, সূত্রের বাইরে কারো বাপের ক্ষমতা নেই, চলে যাবে, রাইট? তো মেন্ডেলের সূত্র এই জন্য নেওয়া হয় কারণ তোমাদের বুঝতে সুবিধা, তোমরা তো পাপ করছো, বলছি তো, তোমরা স্টুডেন্ট হয়েছো, তোমাদের বোঝানোর জন্যই এইটা করা হয়েছে। যারা গবেষণা করে জেনেটিক্যাল, যারা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, খুব ইন্টারেস্টিং একটা পার্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং সায়েন্সের। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই টপিকটা আছে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো ব্যাপারটা এমন না ডাক্তার ইঞ্জিনিয়ার সবসময় হতে হবে, সায়েন্টিস্ট হও মাঝে মাঝে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেউ একজন পড়ে ফেলো। আমরা যেন বলতে পারি যে এই মানুষটার সাথে কখনো না কখনো আমাদের যোগাযোগ হয়েছিল, সে এখন বাংলাদেশের সেরা জেনেটিক ইঞ্জিনিয়ার, প্রচুর টাকা পয়সা এগুলাতেও, প্রচুর সম্মান এগুলাতেও। মেডিকেলে যখন পড়তাম আমার স্যার আমাকে বলতো, রাজীব, আমাদের মেডিকেলের প্রিন্সিপাল, এবং উনি উত্তরবঙ্গ সহ সারা দেশের মেডিসিনের একজন কিংবদন্তি ডক্টর, উনি প্রিন্সিপাল ছিল, মেডিসিন ডিপার্টমেন্ট হেড ছিল। তো আমি কিন্তু বলেছিলাম যে আমার 3টা রুম ছিল মেডিকেল কলেজে। খুব কম মানুষ আছে বাংলাদেশে যারা পলিটিক্স না কইরাও 3টা রুমের মালিক হইতে পারে একটা হোস্টেলে। সিট ফাঁকা ছিল বলে প্রথমত আমি একটা রুমে থাকতাম 2 তলায়। আমার বাইক ছিল, বাইক রাখার জন্য স্যার আমাকে বলছে তুমি এই রুমে বাইক রাখবে, এই রুমটা তোমার। মানে স্টুডেন্টের এরকম ক্রেজ ছিল না বলে কিন্তু দেওয়া হয়েছিল, জোর করে যে আমার দিচ্ছে তা না। তো আমি বলি স্যার আমার তো বাইকটা নেওয়ার জন্য রাত্রেবেলা অনেকেই আসে, লিডার টিডার পর্যায়ের, আমি তো তাদের বাইক দিই না স্যার, এই হোস্টেলের তারা লিডার। তো বলে তুমি এক কাজ করো, ওই হোস্টেলের ওই রুমে গিয়ে বাইক রাখবা, চাবি তালা সব কিছুই গার্ডকে আমি বলে দেব। আমার মেডিকেলে আমার সময় বা আমার ব্যাচে যারা, সবার আগেই আমার বাইক কিংবা সবার আগেই আমি অর্থ বলো, ফেম বলো কিংবা কার বলো, বাইক বলো, আমি কিন্তু করে ফেলছি আমার ব্যাচের। বাড়ি বলো, যাই বলো না কেন। তো আল্লাহ হয়তো বা আমাকে স্পেশালি দেখছে এই জন্য। তো স্যার আমাকে প্রায় বলতো যে মেডিকেল কলেজে আমি যখন প্র্যাকটিস করি, স্যার বলে, তো আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে গেটে যে মানে থাকে যারা, বলে না যে এই রুগী আসবে এই রুগী আসবে না, বলে যে তাদেরকেও আমি যদি প্রেসক্রিপশন করতে দিই তারাও কিন্তু এখন প্রেসক্রিপশন করতে পারে, ওষুধের নাম লিখতে পারে, তাহলে তুমি রাজীব কেন তুমি তোমার স্বপ্নটার দিকে যাওয়া না? তো স্যার ছিলেন প্রথম মানুষ যিনি আমাকে দেখিয়েছেন যে ডাক্তার হইলেই যে ডাক্তারি করতে হবে তা না, বোঝো নাই? আমি লেখালেখি করতাম, ভালো পরিচিতি অর্জন করেছি, তারপর হচ্ছে অর্থ আসে কিংবা সম্মান আসে। তো স্যার বলে যে তুমি এইটাই করো, সবাইরে ডাক্তার হইতে হবে এমন না, প্রেসক্রিপশন আমার পার্সোনাল সেক্রেটারিরাও করতে পারে। তো তুমি যদি ডাক্তার হও তোমাকে যে সার্জন হইতে হবে তা না, নিউরো সার্জন হইতে হবে তা না, তুমি বরং এক কাজ করো, তুমি ওই এলাকার সব থেকে ভালো আল্ট্রাসোনোগ্রাম করো, তাহলে সব ডাক্তার তোমার কাছে রুগী পাঠাবে যে আল্ট্রাসোনোগ্রাম উনি করে, ওনার উপরে কেউ নেই। তো 3টা ডাক্তার মিলে যে ইনকাম করে, একজন আল্ট্রাসোনোলজিস্ট তার থেকে দ্বিগুণ বেশি ইনকাম করে, কারণ অনেকগুলো ডাক্তার মিলে রুগী পাঠাচ্ছে। তুমি রেডিওলজিতে পড়ো, তুমি রেডিওলজি সেরা হও, তুমি কমিউনিটি মেডিসিন নিয়ে পড়ো, তুমি ওখানে সেরা হও, তুমি অ্যানাটমি নিয়ে পড়ো, ওখানেই সেরা হও, তুমি কিংবদন্তি হয়ে যাও। তো ব্যাপারটা এমন না ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, ডাক্তার হইলে এইটা হতে হবে, ইঞ্জিনিয়ার হলে সিএসিতে বা হচ্ছে মেকানিক্যালে পড়তে হবে। তুমি পড়ো সয়েল সায়েন্সে পড়ো, তুমি হচ্ছে আইপিইতে পড়ো, তুমি এমন কিছু করো যে ওই সেক্টরে তুমি কিংবদন্তি হয়ে থাকবা, বুঝো নাই?
তাসনিম মাহমুদ অনিক, দোয়া করবেন আমাদের জন্য, চোর বাটপার যেন না হই। দেখো, তোমাদের জন্য দোয়া করার আগেও আমাকে ভাবতে হয় যে, কারণ এই ভিডিওগুলো যে দেখছে তার মধ্যে কিন্তু এমন কিছু স্টুডেন্ট আছে যারা নিজেদের আইডি শেয়ার করে তাদের ফ্রেন্ডের সাথে। ক্লাসের আমি যাই পড়াই না কেন, আমি তোমাদের টিচার, এটা মেনে নিতে হবে। একটা হলেও আমি তোমাদের শিখাইছি। তো তোমরা যদি আমার ভিডিও লিক কইরা মানে 4-5 জনের কাছে বিক্রি করো বা 2000 করে নিছো, নিয়ে ভিডিও সাপ্লাই দিতেছো, এরকম স্টুডেন্ট আছে আমার সামনে হাসে, ধরা খাইলে বাইর করে দেওয়া হয়েছে এমনও আছে। আমাকে ইনবক্সে প্রচুর নক দেয়, ভাই আপনি এই আপনি সেই, পরে ধরা খাইছে, কি হয়েছে ভাই, ভুল হয়ে গেছে, আমি তো তোমাকে বলছিলাম যে এই কাজটা করো না। তো যারা এই ভিডিওটা দেখছো, পে করনি, তাদেরকে আমি বলি আমাদের সাথে যোগাযোগ করো, প্রবলেম আমরা বসে সলভ করব। কখনো এই কাজটা করো না। আজকে যদি আমার 6000 টাকার একটা কোর্স তোমার কাছে সেফ না থাকে, তাহলে 6000 কোটি 60,000 কোটি টাকা বাংলাদেশ তোমার কাছে কিভাবে সেফ থাকবে? অনেক তোমার জন্য অনেক দোয়া, তুমি একজন ভালো স্টুডেন্ট, তুমি ভবিষ্যতে অনেক ভালো করবা। তা আমি এটা আসলে বলতে চাইনি অন্যদেরকে নিয়ে, তুমি যেহেতু দোয়া চাইলা তো এটা আসলো আর কি। প্রাইম মিনিস্টার লাইভে চলে আসে। ফারিয়া আহমেদ, তোমাদের দোয়া, তোমাদের জন্য আলাদা করে কৌটাই করে আমি দোয়া পাঠিয়ে দেবো কুরিয়ারে। স্যার রফিকুল ইসলাম স্যার কি তো আপনাদের টিচার ছিলেন? আমি রফিকুল ইসলাম কোন স্যারের কথা বলছো আমি জানি না, টিচার তো আমাদের অনেক। পারমিতা চৌধুরী নাবা, তোমাদের জন্য অনেক দোয়া। আমরা কি বানের জলে ভাইসে এসে আস্থা হোক, দোয়া চাইতে গেলে 5 ছুঁয়ে সালাম করতে হয়। তোমরা যারা 5 ছুঁয়ে সালাম করো তারাই শুধুমাত্র দোয়া পাবা, কিংবা আমার ছবি টাঙিয়ে রাখবা রুমের মধ্যে, আমি অনবরত দোয়া করব। ওকে, আমি একটু চেক করি। একজনেরটা আমি র্যান্ডম সিলেকশন, দৈব চয়নে আমি একজনেরটা সলভ করব। সাবিকুন নাহার বিথি, 1 নম্বরটা লিখেছো সাদা, কোথায় 1 নম্বর? 1 দেই যে দেখো এখানে জিন আছে, এপিস্টেটিক জিন আছে, তাহলে এই এখন হাইপোস্টেটিক জিন, তাহলে এই জিন যতক্ষণ মাথার উপরে ততক্ষণ সাদা, রাইট? 2 এই যে এখানে জিন আছে সাদা। 3 দেখেন কালারফুলের জন্যই নাই, তাহলে থাকুক আর না থাকুক, কালারের জন্যই জিন নাই, তাহলে সাদা। তারপর হচ্ছে 4 এই যে দেখো কালারের জন্য জিন আছে কিন্তু এখানে আবার মাথার উপর দৈত্য জিন আছে। 5 এই যে দেখো কালারের জন্য আছে বাট এখানে এই যে মাথার উপরে আছে। 6 নম্বর হচ্ছে রঙিন, এই যে দেখো এখানে কালারের জন্য আছে কিন্তু এখানে মাথার উপর ভর করা কেউ নাই, এপিস্টেটিক জিন নাই এখানে, তাহলে এই কিন্তু এখন হাইপোস্টেটিক জিন না, মাথায় রাখো। ক্লিয়ার? তো আশা করি সবার জন্য হয়েছে। তোদের জন্য একটা স্পেশাল অফার, তোরা তো দোয়া চাইস, দোয়া এবং দাওয়া দুইটাই হবে। তোরা শুধু সারা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে আমি খাটো করতেছি না, তবে টার্গেট কিন্তু ঢাকা শহরে আসার, কারণ তোমাকে যেখানে থাকো না কেন শেষ পর্যন্ত ঢাকায় আসতে হয়। আমি ডাক্তার, আমি রংপুরে পড়েছি, প্রথম 8টা মেডিকেল যেগুলো তো সমান সংখ্যক সিট এবং সব থেকে বেশি রুগী হয় তার মধ্যে একটা রংপুর মেডিকেল। তো আমি কিন্তু ঢাকাতে চলে আসছি, আমি যদি ডিগ্রি করতাম তবুও করতাম, আমি যদি কেরিয়ার গড়ি তবু ঢাকাতে আসবো, রাইট? আমি যদি বিদেশ যাইতে চাই ঢাকা থেকে আমার যাইতে হবে। তাহলে ঢাকায় আছে বুয়েট, ঢাকায় আছে ডিএমসিএম, অন্যান্য মেডিকেল কলেজ, ঢাকায় আছে ভালো ভালো ভার্সিটিগুলো, বাকিগুলো ভালো। তো টার্গেট হতে হবে এরকম, তোমরা আসো, আসার পর শুধু আমার নক দিবা, ভাই আপনি বলছিলেন চান্স পাইছি, দোয়া তো করছিলেন, এখন দাওয়াটা দেন, এটা আমার দায়িত্ব, ঠিক আছে? তো একদম চিন্তা করবা না। আরেকটা কথা বলে রাখি, যাদের কালচারালি খুব সমৃদ্ধ হওয়ার বা লাইফে কিছু করার ইচ্ছা আছে, আমি কিন্তু পড়ানোর থেকেও বেশি কালচারাল কাজগুলো করি, সামনে প্ল্যান আছে। টিম মেম্বার যদি একবার হইতে পারো তাহলে এ ব্যাপারে কোনো মানে অন্তত টেনশন নাই, আমরা তোমাকে স্পন্সর করব, ঠিক আছে? ভালো
লিখতে চাও, ভালো কিছু মুভি করতে চাও, ভালো গান করতে চাও, ভালো হচ্ছে এনিথিং এনিথিং, সিরাত লিখতে চাও, তুমি ভালো হচ্ছে কোরআন করতে চাও, তুমি অন্য কোনো ধর্মের উপর পাণ্ডিত্য অর্জন করতে চাও, স্পেশাল কোনো জিনিস আমাদের যা শো করবো আমরা স্পন্সর করবো। ঠিক আছে, ওকে। তাহলে এটা আসলে শুধু একাডেমি না, এখানে পড়ানো হয় না, এখানে সব করা হয়। তো প্রিয় স্টুডেন্ট, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবারও দেখো অনুপাত করে 9-7 হয়ে যায়। ঠিক আছে, তাহলে 9-7 আসলে কি? 9-3-3-1 হয়নি, তার মানে 9-7 হচ্ছে ব্যতিক্রম। তাহলে এপিস্ট্যাটিক, হাইপোস্ট্যাটিক জিন আমরা পড়িয়েছি। এখন আমরা একটু দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। প্রিয় স্টুডেন্ট, তোমরা তো জানোই যে কিছু মানুষের জন্ম থেকে এমন হতে পারে সেটা হলো মূক ও বধির হতে পারে, রাইট? মূক ও বধির হতে পারে, এরা হচ্ছে ডিফ হতে পারে, আর কি হতে পারে? মিউট হতে পারে। ডিফ মানে কানে শোনে না, মিউট মানে বলতে পারে না। তাহলে এখানে জুটে দেখতে পাচ্ছ এরা হচ্ছে মূক ও বধির মানুষের জিন, বলতে পারে না, শুনতে পায় না। তো এইটার নামই আসলে হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এপিস্টেটিক আর এপিস্টেসিসের মধ্যে পার্থক্য আছে। তোমরা তো জানোই যে ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া, তাহলে এপিস্টেটিক জিনটা যা করছে এটা হচ্ছে এপিস্টেসিস। হাইপোস্টেটিক জিনটা যদি বাধা পাচ্ছে তাহলে ঘটনাটার নাম হচ্ছে হাইপোস্টেসিস। ক্লিয়ার? তাহলে এখন আমরা দেখবো হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। মানে হচ্ছে দুটো প্রচ্ছন্ন থাকলে এপিস্টেসিস ব্যাপার স্যাপার চলে আসে। দুইটা প্রচ্ছন্ন থাকলে এপিস্টেসিস হবে। দেখো ভালো করে, এখানে দুইটা আছে প্রচ্ছন্ন, এই জন্য এরা এপিস্টেটিক জিন হিসাবে কাজ করছে, মানে সে আর কথা বলতে পারছে না। এই যে দেখো এখানে দুইটা আছে প্রচ্ছন্ন আছে, এই জন্য সে এইরকম প্রবলেম ফেস করছে। দ্বৈত যখন প্রচ্ছন্ন হবে, দুটো যখন প্রচ্ছন্ন হবে তখনই এপিস্টেসিস হবে বা বাধা দেওয়ার ব্যাপার স্যাপার চলে আসবে। তো আমি এখন তোমাদের একটা ছবি দিব, তোমরা একটু দেখবা যে এটা কি হয়। টি ডি ই ই মানে এদের যদি সংকরায়ন ঘটানো হয় এই টাইপের একটা সন্তান উৎপন্ন হয়। তোমরা একটু বলো তো এই সন্তানটা কি হবে? তোমরা বলো কমেন্টের মধ্যে। কমেন্টের মধ্যে বলো কি হবে এটা। মোহাম্মদ জাহিদ হাসান বলেছো স্বাভাবিক, রুবা বলেছো মূক ও বধির, তাশরিফ স্বাধীন বলেছো স্বাভাবিক, ফেরদৌস ঝরা বলেছো স্বাভাবিক, মূক ও বধির। এই যে তোমরা আগে নামটা কেন দেখতেছো না? নামটা দেখো। দ্বৈত মানে হচ্ছে দুই, প্রচ্ছন্ন মানে হচ্ছে স্মল, এগুলাকে বলছে প্রচ্ছন্ন, রাইট? যদি কখনো দুইটা এরকম দেখা যায় তাহলে তখন শুধুমাত্র এপিস্টেসিস বা বাধা দেওয়ার ব্যাপার চলে আসবে। দেখো ভালো করে, এখানে কিন্তু একটাও ডাবল কিন্তু প্রচ্ছন্ন না, আছে এখানে। যদি ব্যাপারটা এমন হতো ডি ডি ই ই, এই যে দেখো এখানে দ্বৈত বা দুটো প্রচ্ছন্ন হয়েছে, তাহলে এখন এখানে এরা এপিস্টেসিস হিসেবে কাজ করবে, এপিস্টেটিক জিন হিসেবে কাজ করবে। তার মানে এরা যে স্বাভাবিক হইতো
স্বাভাবিক আর হতে দিচ্ছে না, মুখ ও বধির করতেছে। কিংবা এইভাবে দেখো, ডি ডি ই ই, স্বাভাবিক হওয়ার কথা, কিন্তু এই যে এখানে দুটো প্রচ্ছন্ন বা দ্বৈত প্রচ্ছন্ন, এই জন্য এখানে এপিস্ট্যাটিক হিসাবে কাজ করছে বা উপরে ভর করতেছে, তখন আর স্বাভাবিক হচ্ছে না, এরা মুখ বধির হচ্ছে, মুখ বধির। এই যে দেখো, এটা মুখ বধির। বাট এখানে তোমরা দেখো তো, কেউ কি ডাবল আছে প্রচ্ছন্ন? কেউ আছে? নাই, তাহলে এটা স্বাভাবিক। রাতকানায় বিয়ে হইলে বাচ্চা সব রাতকানা হয়ে যাবে। বাট দেখো, মুখ বধির বিয়ে যদি হয়, বাচ্চাগুলো সব স্বাভাবিক হবে, রাইট? তো এখানে আর একটা নতুন শেখার জিনিস আছে, আমি এখনই বলতেছি। তাহলে তোমরা এবার চেকার বোর্ড দেখে বলবা কি হচ্ছে। তাহলে এইটার আমরা এবার পুরুষ এবং স্ত্রী করি, কি হবে? ডি ই ডি ই ডি ই ডি ই, এটা হবে সেম ডিই ডি ডি ডি। কি দেখবা মহিবুল্লাহ? আমি যেহেতু সূত্রের নাম বলছি, তাহলে তোমরা দেখবে শুধু দ্বৈত প্রচ্ছন্ন আছে কোথাও কিনা, মানে কোথাও শুধু খুঁজে বাইর করবা যে একই জিনিস দুইটা প্রচ্ছন্ন হয়ে আছে বা দুইটা ছোট হাতের, তখনই দিয়ে দিবে এটা অস্বাভাবিক, মুখবধির। যদি না পাও তাহলে সবগুলো স্বাভাবিক। ক্লিয়ার? এবার তোমরা লিখবা, আমি আগে দিয়ে দিই তারপর। ডি ডি ই, ঠিক আছে? প্রিয় স্টুডেন্ট, এবার তোমাদের কাজ আমি মার্ক করে দেবো, তোমরা এখন বের করবা কোনগুলো মুখবধির হবে, কোন মানে কোনটা কি হবে। ঠিক আছে? আমি দাগ দিয়ে দেই, 1 2 3 4, আর দিয়ে দিই আমি হচ্ছে এটা 5। তোমরা এখন এই 5টা কমেন্টের মধ্যে লেখো খুব দ্রুত। আইতাসি এডমিশনের পর বই লিখমু, হেল্প করবেন প্লিজ। প্লিজ বলতে হবে না, তোমার বই বের করার দায়িত্ব আমার, যদি তুমি ভালো লেখো এবং তোমার যে প্যাশন মনে হয় এটার পেছনে আছে। তোমাদের তো বলা হয়নি, আমাদের একটা এখন প্রকাশনী আছে আলেকজান্দ্রিয়া নামে। এটা হচ্ছে আমার নিজের পাবলিকেশন, আমাদের নিজের পাবলিকেশন বায়োলজি হেটার্সের। তো আমাদের কমিউনিটিতে যারা ভালো লিখবে তাদের জন্য হচ্ছে এই পাবলিকেশনস থেকে বিনামূল্যে আমরা বই প্রকাশ করব, বিনামূল্যে প্রমোশন করব। বাংলাদেশ, ইন্ডিয়া এবং বড় বড় যেমন হচ্ছে ফ্রান্সে বইমেলা হয়, বিশাল বই, ইন্টারন্যাশনাল বইমেলা, এইসব জায়গায় আমরা বই পাঠানোর ব্যবস্থা করব। বাক ও শ্রবণক্ষম, আসলে স্বাভাবিক নয়, বাক ও আমি স্বাভাবিক লিখছি। বাক মানে কথা বলতে পারে, শ্রবণক্ষম। আচ্ছা, তোমরা সবাই, একজন বলেছো মোহাম্মদ শানু, যদি বাবার দূরের জিনিস দেখতে প্রবলেম থাকে, মারও প্রবলেম থাকে, বাচ্চার কি এই প্রবলেম হতে পারে?
দূরের জিনিস দেখা না দেখা এগুলো কিছুটা বংশগত। যেমন যে ফ্যামিলি, আমার এক পরিচিত ফ্যামিলি আছে, এদের ছোট 4 বছরের বাচ্চারও চোখে চশমা লাগানো। আবার আমার নিজের ফ্যামিলি যেটা, আমার নিজের ফ্যামিলিতে কখনো কেউ 45 বা 50 হওয়ার আগে কেউ কখনো সানগ্লাস লাগায় না, মানে গ্লাস লাগায় না, চশমা লাগায় না। তাহলে হতেই পারে, ফ্যামিলিয়াল প্রভাব থাকতেই পারে। এই সম্পর্কে জার্নাল কি বলে একটু দেখতে হবে। মহিউল্লাহ, এবার আমরা সলভ করি। আমি ওদের কোশ্চেনের আনসার দেখেছি। এখন আমরা শুধু দেখবো হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন। আচ্ছা, এখানে কোনো প্রচ্ছন্ন আছে? প্রচ্ছন্নই নাই। দ্বৈত মানে দুইটা প্রচ্ছন্ন থাকা আরো দূরে, তার ছোট হাতের একটাও নাই। এটা হচ্ছে ওকে। 2 নাম্বারটা দেখো তো, এই যে এখানে প্রচ্ছন্ন আছে, তাহলে এটা এপিস্ট্যাটিক হিসাবে এই যে এর উপর ভর করবে, তাহলে এটা ওকে নয়। 3, এই যে দেখো এখানেও আবার দ্বৈত প্রচ্ছন্ন আছে, তাহলে এটাও এখানে ভর করবে, তাহলে এটা ওকে নয়। এই যে দেখো এখানে দুইটাই প্রচ্ছন্ন, তাহলে এইটা হচ্ছে একজন আরেকজনের উপর ভর করবে, মানে এখানে ভর করার ব্যাপারই নাই। এখানে সব খারাপ মানুষ, এখানে সব খারাপ মানুষ। তাহলে তুমি নিশ্চয়ই এখানে ওয়াজ মাহফিল শুনতে পাবো না, রাইট? আরেকটা ছিল এই যে এটা, এখানে কোনো দ্বৈত প্রচ্ছন্ন আছে? নাই, তাহলে এখানে ওকে। তাহলে 1 এবং 5 ওকে, বাকি সবগুলো হচ্ছে মুখ ও বধির। বাক ও শ্রবণক্ষম। বাক মানে কথা বলা, আর হচ্ছে শ্রবণ মানে শুনতে পায়। ক্লিয়ার? তো এখানে একটা কথা বলি, দেখো তোমরা তো পড়তেছো জেনেটিক্সটা, এখান থেকে তোমাদের শেখার কি আছে? আমি কিন্তু বলেছি যে এইগুলা, যে সন্তানগুলো জন্ম নিল এরা নিজেদের মধ্যে সংকরায়ন ঘটালো, মানে নিজ ফ্যামিলির মধ্যে এটা। তাহলে কখনো যে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এগুলোর সাথে কখনো কিন্তু ইটিস পিটিস করা যাবে না। কারণ কি? তুমি তোমার ইটিস পিটিসের জন্য, তুমি তোমার হরমোনের বানের জন্য নিশ্চয় তুমি তোমার অনাগত সন্তানদের কষ্টে ফেলতে পারো না? পারো? তাহলে একই ফ্যামিলিতে একই যে বংশগুলো আছে, সবার জিনগুলো মোটামুটি কাছাকাছি ধরনের হয়, ত্রুটিও থাকে সবার মধ্যে। তো নিজেদের ত্রুটিগুলো যদি এক হয়, তাহলে কিন্তু সমস্যা আছে, সন্তান কিন্তু ধরা খেয়ে যাবে। এই জন্য যত চেষ্টা করা যায় দূরে। তোমরা তো এই চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের বাইরে বিয়ে করো না কেন? আমাদের রংপুর কি দোষ করছে? কুড়িগ্রাম কি দোষ করছে? এগুলোতে বিয়ে করবা, রাইট? আমরা রংপুরের মানুষ যারা, আমরা যারা কুড়িগ্রামের মানুষ, কিশোরগঞ্জের মানুষ, তারা আমরা ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারই দিয়ে দেবো। তাহলে জিনগত কোনো প্রবলেম হবে না, হবে? সুখে শান্তিতে অতপর তারা বসবাস করিতে লাগবে, রাইট? তো এই হচ্ছে ঘটনা। এখানেও দেখো 9-7। লাস্ট টপিক আমরা আজকে পড়বো, তার আগে আমরা আবার ব্রেক নিব। গান লাগাও। আজকে 5 মিনিট ব্রেক। লাস্ট টপিকটা পড়ে সবাই যাবা, অবশ্যই আগে যাবা না। ভিডিও কালকে দেখবে এমন খেয়াল রাখবা।
চাল চুলো নেই তার চেনা মাছেনা আদম শুমারি হলে তার মাথা কেউ নেবে না তার ভোট চাইবে না গণতান্ত্রিক কোন প্রার্থী সরকারে দরকার তাই নিজের সুরঙ্গে পাগল পাগল সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে আমি আবার চলে আসছি লাস্ট টপিকটা পড়ানোর জন্য আজকের। দেখো, এই লাস্ট টপিক থেকে এবার ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন হয়েছিল। এই প্রশ্নের আনসার দুর্ভাগ্যবশত আমার এক স্টুডেন্ট করতে পারেনি, তো তখন আমি এইটাতে একটু জোর দিয়েছি তোমাদের পড়ানোর জন্য। সেটা হলো, কিছু কিছু ব্যাপার আছে। আমি কিন্তু প্রথমে দেখিয়েছি যে এক্স ওয়াই হলে দেখো ছেলে মেয়ে হয়, দুইটা করে জিন দেয়, মানে দুইটা লাগছে এখানে সেক্স ক্রোমোজোম। আবার আমরা এই টাইপেরও দেখেছি যে চারটা করে কাজ করছে, রাইট? চারটা মানে হচ্ছে এগুলো এলিল, একটা স্বামী থেকে একটা স্ত্রী থেকে, একটা স্বামী থেকে একটা স্ত্রী থেকে, মানে এইরকমও আছে। আর মাঝে মাঝে দেখা যায় কিছু বৈশিষ্ট্য প্রকাশের জন্য অনেকগুলো জিন লাগে, ভিন্ন ভিন্ন লোক আছে, বাট সবাই একসাথে লাগে। যেমন একটা মানুষ যে ব্ল্যাক হতে চায়, তাকে একটা বি লাগবে, দুইটা বি লাগবে, তিনটা বি লাগবে, চারটা বি লাগবে। তাহলে এগুলো হচ্ছে ব্ল্যাকের বড় বড় বি, মানে হচ্ছে ব্ল্যাক। তাহলে যাদের এগুলো থাকবে না তারা হচ্ছে শ্বেতাঙ্গ হবে, সাদা হবে, রাইট? তার মানে এগুলো হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক হওয়ার জন্য কি দায়ী? মেলানিন দায়ী। মেলানিনকে ক্ষরণ করে মেলানোসাইট নামক কোষ আমাদের ত্বকে আছে। ক্লিয়ার? তাহলে আমাদের ত্বকের মেলানোসাইট নামক কোষগুলো মেলানিন তৈরি করে, মানুষটা কালো হয়। তো অনেকগুলো জিন একসাথে কাজ করে। তাহলে এই জন্যই আমরা এটাকে বলি পলিজিন। পলিজিন। তাহলে কখনো আসতে পারে যে মানুষের বর্ণ, তারপর হচ্ছে বীজের বর্ণ, ফুলের রং, এরকম অনেক আছে, তোমরা বইয়ের মধ্যে দেখবা। চোখের বর্ণ নির্ধারণের জন্য অনেকগুলো জিন লাগে, তো এগুলাকে বলে পলিজিন। তাহলে বাবার যদি অনেকগুলো জিন সন্তানের মধ্যে এসে ওই জিনটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, তাহলে ওই জিনটাকে আমরা বলবো পলিজেনিক ইনহেরিটেন্স। মানে বংশগতভাবে সন্তান এতগুলো জিন পাচ্ছে, পাওয়ার পর একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে। তাহলে কোনো একটা বৈশিষ্ট্যের জন্য যদি অনেকগুলো দায়ী হয়, তাহলে ওই জিনটা যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ করছে, তাহলে ওইটাকে আমরা বলবো পলিজেনিক ইনহেরিটেন্স। ক্লিয়ার? তো এখন আমরা একটু বলি, এখানে আমরা আসলে কি দেখলাম?
এখানে আসলে আমরা কি দেখলাম, পরিমাণ দেখলাম, রাইট? অনেকগুলার কথা। তাহলে পরিমাণ মানে কি? কোয়ান্টিটি, ঠিক কিনা? তাহলে অনেকগুলো মিলে বা কোয়ান্টিটি বেশি মানে পরিমাণ বেশি মিলে একটা বৈশিষ্ট্য বা একটা ট্রেট প্রকাশ করছে, তাহলে এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটিভ ট্রেট বা পরিমাণগত বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে মানুষের গায়ের বর্ণ জন্য কতগুলো জিন দায়ী? অনেকগুলা। তার মানুষের গায়ের বর্ণের জন্য যে জিন দায়ী তাদেরকে কি বলা হয়? পলিজিন। তার সন্তানের মধ্যে যেহেতু বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, তাহলে মানুষের গায়ের যে বর্ণের বৈশিষ্ট্যটা প্রকাশ করছে কিভাবে? পলিজেনিক ইনহেরিটেন্সের মাধ্যমে। পিতা থেকে পাচ্ছে পলিজিন, তাহলে এটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। ক্লিয়ার? তো যাই হোক, এত কিছু মনে রাখার দরকার নেই। তো এই টাইপের জিন যদি কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে ওটাকে আমরা বলি কোয়ান্টিটিভ ট্রেট বা পরিমাণগত বৈশিষ্ট্য। ক্লিয়ার? তো স্পেশাল জিনিসটা আমি একটু পরে বলছি। দেখো তোমরা, তো যদি এমন হয় B1 B2 B3 B4, রাইট? তাহলে এই মানুষটা কিন্তু একবারে নিগ্র হবে, কারণ তার শরীরে সবগুলো কালো জিন আছে, সে একবারে নিগ্র। দেখো আমরা একটা কমিয়ে দিলাম, তাহলে এই কিছুটা কম নিগ্র হচ্ছে, রাইট? কম নিগ্র বইয়ের মধ্যে দেওয়া আছে, এই জায়গাটা কি আছে তোমরা একটু দেখে নিও। আবার আমরা আরেকটু কমাইলাম, B1 B2 B3 B4, একটু ভালো করে খেয়াল করো তো, এখানে অর্ধেক কালো অর্ধেক সাদা, কালোর জন্য অর্ধেক। তাহলে এই লোকটা কি হবে? এই লোকটা হবে হচ্ছে মিউলিটো। মিউলিটো মানে হচ্ছে মিশ্র। এই যে আমরা যারা বাঙালি, আমাদের যে বর্ণটা, আমরা কিন্তু সাদাও না, আমরা একবারে কালোও না, অর্ধেক অর্ধেক। তাহলে আমরা আসলে মিউলিটো, মিশ্র জাতি। তাহলে আমরা ধরেই নিতে পারি যে আমাদের পিতৃপুরুষ একজন আফ্রিকান ছিল আর একজন শ্বেতাঙ্গ ছিল। তাহলে আমরা যদি আমেরিকায় যাওয়ার জন্য বা কানাডায় যাওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই, আমাদের মাঝে মাঝে একটু আফ্রিকাতেও ঘুরতে হবে, কারণ ওখানে তো আমাদের পিতৃপুরুষ একজন আছে, রাইট? হয় বাবা কিংবা মা ওখানে আছে। তো আমাদের এখন লিস্টে আফ্রিকান কান্ট্রিগুলো একটু রাখা উচিত, ঘুরতে যাওয়ার যাই করতে যাও, পিতৃভূমি খুঁজতে যেতে হবে। এবার আমরা আরেকটা কাজ করি, আরও একটা কমাই দিই, B2 B3 B4। দেখো ব্ল্যাক হওয়ার জন্য অল্প, তার মানে এরা একটু ফর্সা হবে, শ্বেতাঙ্গদের থেকে একটু কম শ্বেতাঙ্গ। আবার সবগুলো যদি B1 B2 B3 B4 হয়, তার মানে মেলানোসাইট তৈরি করার মতো আর কোনো কিন্তু এখানে জিন রইল না। ক্লিয়ার? তারপরেও কিন্তু মেলানোসাইট অল্প হলেও তৈরি হবে, তাহলে এরা হবে শ্বেতাঙ্গ। দেখো একবারে নিগ্র থেকে এটা আসলো, ধীরে ধীরে আমরা কিন্তু ক্রমে এই জিনিসগুলো বাড়াইলাম। কিংবা এই পাশ থেকে উল্টা চিন্তা করো, ক্রমে আমরা বিগুলো বাড়াইলাম। দেখো এখানে একটা দিছি, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে একবার চারটায় দিয়ে দিছি। তাহলে এই যে ক্রমে বাড়ালে, ক্রমে বর্ধিত করলে পলিজিনের প্রভাব দেখা যায়। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রমবর্ধিনচু প্রভাব। ক্রমবর্ধিনচু প্রভাব। ক্লিয়ার? ক্রমবর্ধিনচুর নাম হচ্ছে কুমুলেটিভ। তো এইটা দিয়ে অপশন দিয়ে কিন্তু এবার পরীক্ষার প্রশ্ন এসেছিল যে পলিজিনের প্রভাবটাকে কি বলা হয়? কুমুলেটিভ প্রভাব বলা হয়। ঠিক আছে? তাহলে কুমুলেটিভ পেলাম আমরা, কোয়ান্টিটিভ ট্রেট পেলাম আমরা, মানে ক্রমবর্ধিনচু প্রভাবও পেয়েছি আর একটা পরিমাণগত বৈচিত্র্যও পেয়েছি, বৈশিষ্ট্য পেয়েছি, রাইট? মানে যেটাই তুমি ধীরে ধীরে বাড়াও বা ধীরে ধীরে এটা বাড়াও কিংবা হচ্ছে এটা বাড়াও, ক্রমে বর্ধিত করো, দেখবো বর্ণগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পলিজিনের প্রভাবগুলো। তো এইটাই হচ্ছে পলিজিন। আর কি কি উদাহরণ আছে বইয়ের মধ্যে দেওয়া আছে, নিচে আন্ডারলাইন করবা, ওইটা পরীক্ষার আগে 1 মিনিট লাগবে এই টপিকটা পড়তে, রাইট? পরিপূরক জিনে গিয়ে তোমার 1 মিনিট লাগবে, 1 মিনিটের মধ্যে শেষ করতে পারবা। তাহলে আধা ঘন্টার মধ্যে তুমি 4-5টা চ্যাপ্টারও শেষ করতে পারবা। 2 থেকে 3 ঘন্টা পড়ো, পুরো বায়োলজি শেষ। তো স্টুডেন্ট, তোমরা কি ধরতে পেরেছো এটা? একটু কমেন্টে জানাও, আমরা ক্লাস শেষ করবো এখন।
কৃষ্ণাঙ্গ ছেলেদের কৃষ্ণাঙ্গ মেয়ে, শ্বেতাঙ্গ ছেলেদের শ্বেতাঙ্গ মেয়ে পছন্দ হয়, এটার কারণ কি? কারণ হচ্ছে ব্যাপারটা আসলে এমন না। মাইকেল জ্যাকসন ছিলেন কৃষ্ণাঙ্গ, তার হচ্ছে ওয়াইফ ছিলেন হচ্ছে তৎকালীন বিটলস। বলা হয়ে থাকে যে ঈশ্বরের পরে সেই ব্যান্ডের জনপ্রিয়তা ছিল বিটলস। বিটলসের একজন হচ্ছে সিঙ্গারের মেয়েকে বিয়ে করেন উনি শ্বেতাঙ্গ ছিলেন। মাইকেল জ্যাকসন শ্বেতাঙ্গ হওয়ার জন্য এতটাই চেয়েছিল, শ্বেতাঙ্গ বিয়ে করার জন্য এতটাই চেয়েছিল যে নিজের শরীরের ট্রান্সপ্লান্ট করে উনি। দেখবো মাইকেল জ্যাকসন কুচকুচে কালো, পরে ছবিগুলো দেখবো ধবধবে ফর্সা। তার মানে এমন না যে কালোরা কালোদের পছন্দ করে, সাদারা সাদাদের পছন্দ করে, এমন না। তবে বিয়ে হয় না, এই যে আমাদের এখন যিনি, ওনার নাম কি, কামালা হ্যারিস, তাই না? কমলা থেকে কামালা হ্যারিস হয়ে গেল। উনি হচ্ছে এখন ভাইস প্রেসিডেন্ট আমেরিকার। উনি কিন্তু আমাদের মিউলিটো বা কৃষ্ণাঙ্গ, ওনার হাজব্যান্ড কিন্তু আমেরিকান শ্বেতাঙ্গ, তাই না? তো পছন্দ অপছন্দের বিষয়গুলো নির্ভর করে হচ্ছে তোমার উপরে। এখন আমি আমার মতো বর্ণই খুঁজতে চাই, তুমি তোমার মতোই বর্ণ খুঁজতে হবে। এর কারণ হচ্ছে যে আপন মানুষ লাগে, তাই না? ফর্সা মানুষ যদি তোমার সামনে আসে, দেখবা যে কখনোই আপন মনে হবে না। কারণ কি? আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা আছে, এরকম হলে দেখবা আপন মনে হয়। বইয়ের নন এলিলিক লেখা আছে, দেখো এই জিনের সাথে এটা এলিল, এই জিনের সাথে এটা এলিল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে বিভিন্ন জায়গায় এই জিনগুলো থাকে, সবাই মিলে বৈশিষ্ট্যটা প্রকাশ করে। এক জায়গায় তো এতগুলো জিন তুমি রাখতে পারবা না, হয়তো বা এগুলো আরও অনেকগুলা। এখানে তো তোমার তো 4টা দেখলো, হতে পারে 8টা 10টা 12টা 15টা মিলেও এটা করতে পারে। তো এই হচ্ছে আজকের ক্লাস আমাদের। তো আমি নেক্সট ক্লাসে যেটা করব সেটা হলো বিবর্তন প্লাস লাস্ট চ্যাপ্টার আমরা একদিনে শেষ করার ট্রাই করব। তাহলে আমাদের বায়োলজির একটা বড় অংশ জুলজির শেষ হয়ে যাবে। তোমরা চিন্তা করো না, সামনে পরীক্ষা ডেট যখন দিবে তখন আমরা তোড়জোড় শুরু করব। তার আগে আমরা তোড়জোড় করে কোনো টপিককে নষ্ট করতে চাই না, কোনো প্রশ্নই আমরা মিস করতে চাই না পরীক্ষার হলে। এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। কোচিং সেন্টারে অনেকগুলো সাবজেক্ট পড়ায়, স্বাভাবিকভাবে তারা অনেক বেশি করবে। কোচিং সেন্টারে অ্যারেঞ্জমেন্ট বিশাল বড়, এই জন্য ওরা বেশি বেশি পরীক্ষা নিচ্ছে, ক্লাস কম দিয়ে পরীক্ষা বেশি করে নেয়। কিন্তু আমাদের তো দুইটাই সুযোগ আছে। তাহলে অন্য অন্য সাবজেক্টগুলো, অন্য অন্য ক্লাসগুলো, অন্য অন্য জায়গায় যেখানে পড়ো, ভালো করে পড়ো সেখানে। বায়োলজিটা আমরা এইভাবেই শেষ করবো ইনশাআল্লাহ, ভালোভাবেই। যাই হোক, সবার জন্য অনেক দোয়া। সুস্থ থাকো, সাবধানে থাকো, কোভিড থেকে নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।